অ্যাডওয়ার্ডসের মূলত আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, গুগল অ্যাডস আজকে 3 নম্বর ক্লাস আলোচনা করছি। মূলত স্লাইডটা আমি একটু আপডেট করছি, ঠিক আছে। আমাদের শুধু এই গুগলের স্টেটস মানে কি স্ট্যাটিস্টিক্স, এটা আপনারা হচ্ছে শুধু একটা স্লাইডের মধ্যে ছিল। আমরা হচ্ছে যে এটা পরে আপডেট করে অনেক কিছু বাড়াইছি আর কি। এটা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ডিসকাসগুলো হচ্ছে গুগল নিয়ে। কি নিয়ে? গুগল নিয়ে। তাহলে গুগলের বিস্তারিত ইনডেপথ জানা লাগবে। আমাদের শুধু এইটা ছিল, তাই না? এই স্লাইডটা ছিল। এই স্লাইডটাকে ভেঙে আমি হচ্ছে একটু গুগল করে চ্যাট জিপিটি থেকে অনেক ইনফরমেশন বের করছি। এক নম্বর হচ্ছে সার্চ ইঞ্জিনের মার্কেট শেয়ার, 92% সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার গুগলের। ইয়াহু, ডাকডাকগো মিলে বাকি 3%, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে সার্চ ভলিউম অ্যান্ড কোয়েরিজ। গুগল হচ্ছে ডেইলি 5.6 বিলিয়ন সার্চ মানুষ করে গুগলে। মোবাইল ভার্সেস ডেস্কটপ, মোর দেন 60% অফ সার্চ আর নাও ইন কন্ডাক্টেড অন মোবাইল ডিভাইস। মানুষ এখন মোবাইলেই অনেক কিছু করে। স্মার্টফোন আসার পর থেকে মোবাইলেই ধরেন যে একটা মিনি কম্পিউটারের মতো কাজ করে। আপনার হচ্ছে যে মিনি কম্পিউটার না, মানে হচ্ছে যে পাম্পটপ কম্পিউটারের মতো কাজ করে আর কি। মিনি কম্পিউটার আলাদা জিনিস, এনিওয়ে। তারপরে হচ্ছে যে আপনার ভয়েস সার্চ, এখন 20% ভয়েস সার্চ করে। আমরা যারা অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করি তাদেরকে টাইপ করা না থেকে আমরা ভয়েস পাঠাই এবং মেসেঞ্জারও ভয়েস পাঠাই, ঠিক আছে। তার মানে হচ্ছে ভয়েস সার্চটা কিন্তু এই যে এখন 20% আছে না, আগামী 2 বছর এটা 40% হয়ে গেছে। এই জিনিসটা বুঝতে হবে। আমরা এখন যেটা দেখছি যে প্রচুর পরিমাণে ফেসবুকে প্রচুর পরিমাণে ভিডিও না, এটা কিন্তু 5-7-10 বছর আগে কিন্তু এত ভিডিও ছিল না। লাইভ শুরুর কথা 2016 সালে। 2016 সাল থেকে ফেসবুকে লাইভ করা যাইতো। আর 15 সালে ফেসবুক নতুন ডাটা সেন্টার ইউজ করে, মানে তৈরি করে হিউজ বড় বড় ডাটা সেন্টার বানাইছে। আর তখনই বলা হয়েছিল ফেসবুকের নতুন 4টা 5টা 6টা অ্যাপ, যেমন ফেসবুক একটা অ্যাপই ছিল, এখন ফেসবুক একটা অ্যাপ, মেসেঞ্জার একটা অ্যাপ, মেটা বিজনেস ওটা আলাদা একটা অ্যাপ, ঠিক আছে। এরকম ইনস্টাগ্রাম একটা অ্যাপ, এখন হোয়াটসঅ্যাপ একটা অ্যাপ, আর কি লাইট আছে, মেসেঞ্জারও লাইট আছে। তারপরে হোয়াটসঅ্যাপ বিজনেস, হোয়াটসঅ্যাপই ওইটার মধ্যেই। আর টুইটারের মতো একটা বানাইছিল ফেসবুক, হ্যাঁ এটা বলতে পারবেন কেউ? মেটা থ্রেডস, রাইট। থ্রেডসটাও কিন্তু ওটাও কিন্তু একটা অ্যাপস, ওটা কিন্তু টুইটারের মতো। তো এনিওয়ে এটা নিয়ে ইয়া ছিল। তো এগুলো কমন বিষয়গুলো, টেকনোলজির কমন বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। তো হচ্ছে এই যে এইটা বাড়তে আছে, তখনই প্রেডিক্ট করা হয়েছিল 15 সালে যে ফেসবুক 50 থেকে 80% কন্টেন্ট হবে ভিডিও। ফেসবুকের 50 থেকে 80% কন্টেন্ট হবে ভিডিও। তখন যারা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী কাজ করছে তারা তো ভিডিওতে এখন সাকসেস। আচ্ছা, পপুলার সার্চ ক্যাটাগরিজ, কী ধরনের সার্চ হয় গুগলে? ই কমার্স সার্চ হয়, হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড এন্টারটেনমেন্ট। এগুলো হচ্ছে পপুলার সার্চের ক্যাটাগরি। 3 ক্যাটাগরিতে যে মোটা থেকে ভাগ করি, তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে ই কমার্স বলতে কি, মানুষ প্রোডাক্ট শপিংয়ের জন্য ইয়া করে সার্চ দেয়, মানে কেনাকাটার জন্য, পারচেজের ক্ষেত্রে। আর বেশি যেটা হেলথ অ্যান্ড ওয়েলনেস, মানুষ বিভিন্ন কোয়েরি করে হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড, মেন্টাল হেলথ, ওয়েলনেস, এগুলো নিয়ে মানুষ এখন কিন্তু প্রচুর কনসাস, এই জন্য এগুলো নিয়ে মানুষ সার্চ করে। আর এটা হচ্ছে এন্টারটেনমেন্ট, মানুষ মুভি রিভিউ, সেলিব্রিটি নিউজ, এগুলি হচ্ছে খুব পপুলার, ঠিক আছে। এগুলো সবগুলো ইনফরমেশনের মধ্যেই পড়ে। ধরেন হেলথ ওয়েলনেস, এটাও ইনফরমেশন। মোটা দাগে আপনি হচ্ছে 2 ভাগে ভাগ করেন, একটা হচ্ছে যে বাইং, আর একটা হচ্ছে ইনফরমেশন। কোনো কিছু বাই করা আর কোনো কিছু তথ্য খোঁজা। তথ্য খোঁজাটা এন্টারটেনমেন্ট হতে পারে, হেলথ ওয়েলনেস হতে পারে, আরও অনেক ধরনের। এটা মোটা ক্যাটাগরিতে হচ্ছে কোনো কিছু বাই করা আর কোনো কিছু ইনফরমেশন করা। ইনফরমেশনের মধ্যে বাকিগুলো পড়ে। আর বাই করার, ই কমার্সটা বাই করার মধ্যে পড়ে। সার্চ অ্যালগরিদম অ্যান্ড ফিচার্স, এআই অ্যান্ড মেশিন লার্নিং। হ্যাঁ, গুগল হ্যাজ increasingly interested as a integrated AI and machine learning into search algorithm, improving the relevance of search result. সার্চ রেজাল্টের রিলেভেন্সি মেনটেন করার জন্য হচ্ছে যে এআই ইনক্লুড করা হয়েছে, মেশিন লার্নিং ইনক্লুড করা হয়েছে, মানে এগুলোকে আপনার হচ্ছে যে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, ফিচার স্নিপেট appear in about 12% of the search result, provided direct answer to queries at the top of the page. ফিচার স্নিপেট জিনিসটা বোঝেন? ফিচার স্নিপেট বোঝেন না? আচ্ছা, আমি হচ্ছে যে যদি ধরেন এটা দিয়ে সার্চ দিই, সার্চ অ্যালগরিদম এন্ড ফিচার্স, এটা দিয়ে গুগলে সার্চ করলাম। সার্চ করার পর তো রেজাল্ট তো আসলোই, তাই না? রেজাল্ট আসলো। এই যে বিষয়টা আমাকে একটা ডেফিনেশন দিয়ে দিল শুরুতেই, এই বিষয়টাকে বলা হচ্ছে ফিচার স্নিপেট। আমি সাইড লিঙ্ক বসাইছি না একদিন? আচ্ছা, আজকে চেষ্টা করবো 3 ভিডিও আপলোড দেওয়ার। তো সাইড লিঙ্ক যেমন বুঝেছিলাম, সাইড লিঙ্ক যেমন জিনিস, এই ফিচার স্নিপেট হচ্ছে
এখন কত পার্সেন্ট? এই অ্যাবাউট 12% সার্চের মধ্যেই ফিচার স্নিপেট যুক্ত হয়েছে। মানে কোনো কিছু বিষয় আপনাকে ওয়েবসাইটের ভিতরে ঢোকার দরকার নেই আর। মানে এটা ওপেন করে আমার ইউটিউব, উইকিপিডিয়া বা কোনো একটা ব্লগ ওপেন করতে হতো আগে আমাকে, সেটা করতে হচ্ছে না। ডাইরেক্ট কিন্তু আপনি একটা ফিচার করা মানে কি, ওই জিনিসটাকে মানে সামনে নিয়ে আসা, ফিচার করা, ঠিক আছে? ফিচার করা সামনে নিয়ে আসা, মূল বিষয়টা নিয়ে আসা, রাইট? তো এই 12% সার্চের মধ্যে ফিচার স্নিপেট যুক্ত করছে, এটা হয়তো আরও সামনে বাড়বে। যে কোনো কিছু বিষয়ে সার্চ দিলে আপনাকে শুরুতেই আর কোনো ওয়েবসাইট ওপেন করা লাগবে না, আপনি গুগলেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে বলে ফিচার স্নিপেট। আচ্ছা, গুগল অ্যাডসের টার্মিনোলজিগুলো পড়তে বলছিলাম, পড়ছেন কেউ? আচ্ছা, আর বাকি কেউ? আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনার চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট আছে সবার? সবাই চ্যাট জিপিটি যত বেশি ইউজ করবেন তত বেশি দক্ষ হবে। এই যে আমরা কি আকাশ থেকে আসছি? আমরা তো আকাশ থেকে আসি নাই, এই গুগল চ্যাট জিপিটি করে করে কিন্তু এত দূর আসছি। এবং এই যে স্লাইডটা তৈরি করছে না, পুরোটা চ্যাট জিপিটি ইউজ করে, সেটা আপনারা করতে পারবেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র টপিকগুলো আপনারা কিন্তু এখানে দিয়ে প্রম্পট দিয়ে আপনারা কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এটা করতে হবে। আর এটা যে যত ভালো করতে পারবে সে এখন তত সামনে থাকতে পারবে, আগে থাকবে আর কি। আগে বলতাম যে যত বেশি গুগল করতে পারে সে তত আগায় থাকবে, যে এখন চ্যাট জিপিটি যত ভালো ইউজ করতে পারবে সে প্রফেশনালি তত আগায় থাকবে। আমি হচ্ছে যে দিনাজপুর স্টোরিয়া দেখা দিয়েছে না কীভাবে আর্টিকেল পোস্ট করতে হয়, তো আমি হচ্ছে যে আমাদের চ্যাট গ্রুপে দিয়ে দিচ্ছি যে দিনাজপুর স্টোরের আমি দেখাই একটু। রিলেটেড ক্যাটাগরিজ, categories learned CATAGORIES for .com বানান ঠিক আছে? DINAJPUR.store.com suggest me some related categories for dinaspur.store.com দিয়ে কমা বা হট ইয়া দিলাম, দিয়ে এন্টার মারলাম। দিনাজপুর জন্য কিছু রিলেটেড ক্যাটাগরিজ আমি সাজেস্ট করছি, সে আমাকে কিছু ক্যাটাগরি সাজেস্ট করলো, কিছু মেইন ক্যাটাগরি, কিছু সাব ক্যাটাগরিজ। গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়ালস, রাইস, পালস, গ্রেইনস, স্পাইস অ্যান্ড কমোডিটিস, হ্যাঁ, কুকিং অয়েলস, ফ্রেশ ভেজিটেবল অয়েলস, ডেইরি অ্যান্ড বেকারি প্রোডাক্ট, বেভারেজ। এটা ধরেন যে এটা কী ধরছে, একটা স্টোর বলতে কি মানে একটা মুদিখানার দোকান মনে করছে, হ্যাঁ, মুদিখানার দোকান মনে করে কিন্তু ইয়ে করছে, সেইভাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ লিঙ্কটাই দেওয়া লাগতো, রাইট? না, এটা আমরা এখন প্রম্পটটা চেঞ্জ করে দিব, লিঙ্ক দিব এবং সাথে সাথে এখানে এডিট করে দিব। সেটা হচ্ছে যে সাজেস্ট মি সাম রিলেটেড ক্যাটাগরিজ ফর dinaspur.com অ্যাজ এন, আমাদের dinaspur কি ক্লাসিফাইড অ্যাড সাইট, ওয়েবসাইট, হ্যাঁ। সাজেস্ট, প্লিজ suggest to me some related categories for dinaspur.com www.dinaspur.com এটা কি অ্যাকচুয়াল ওয়েবসাইটটা? চেক করে নিই লিঙ্কটা একদম। ঠিক আছে, dinaspur.com as a classified ads website, classified ad website হিসাবে আমার কিছু সাজেস্ট করা, হ্যাঁ করো। এখন ধর রেজাল্টটা পুরো ডিফারেন্ট আসবে। রিয়েল এস্টেট, ভেহিকেলস, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড ফার্নিচার, ফ্যাশন বিউটি, জবস, সার্ভিস, পেটস অ্যান্ড অ্যানিমেল, কমিউনিটি, বিজনেস ইন্ডাস্ট্রি, স্পোর্টস আউটডোর, এডুকেশন, এটসেট্রা। যে মেটেরিয়ালস, ট্রাভেল। আচ্ছা, এই সাধারণত নর্মালি 12-14টা দেয়, আমরা ফ্রি ইউজ করছি, প্রিমিয়াম হলে আরও বেশি কিছু দিত। এখন যদি আমি বলি যে আমাকে 50টা ক্যাটাগরি দাও, সে কিন্তু 50টা ক্যাটাগরি বের করে দিবে। আমি যদি 100টা ক্যাটাগরি চাই, সে 100টা ক্যাটাগরি বের করে দিবে। সাজেস্ট মি সাম টপ 100 ক্যাটাগরিজ ফর এরকম। তো এটা আমরা এই যে অ্যাপ্রোপ্রিয়েট যে সার্চটা, আমরা তো দেখে বুঝবো যে এটা আসলে আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু দিচ্ছে না, তখন আমাকে কিছু চেঞ্জ আনতে হবে। চেঞ্জ আনলে সেও কিন্তু আমাকে আমার মতো করে রেজাল্ট দিবে। তো এটা মানে কাজ করতে করতেই শিখতে হবে, শুনে শুনে শিখে কখনোই হবে না। হাতে কলমে যদি নিজে থেকে নিজে কোনো কিছু বের না করতে পারি, এটার মজাটা নিজে নিতে পারবো না। হ্যাঁ, তো এটা করতে হবে সবাইকে। এই শেখাটা কখনোই পারফেক্ট হবে না। মানে শুনিয়া মোল্লা হওয়া যাবে না আর কি, যেটা আমরা বলি গ্রামে, যে শুনিয়া মোল্লা, ঠিক আছে?
নিজে পড়ে ধরেন যে বই পুস্তক পড়ে যেটা জ্ঞানী হওয়া যায়, আর আমরা অনেকে আছি না যে হুজুর এটা বলছে, এটা আমরা নিজে কিন্তু এটা যাচাই করি না, রাইট? যাচাই করা উচিত। তাহলে কিন্তু আমরা আর ধরেন যে অনর্থক কারোর সাথে ধরেন তর্কেও জড়াবো না, অনর্থক কারোর সাথে ডিবেটেও যাব না, কারণ বিষয়টা আমি জানি যে অমুক অমুক জায়গার অমুক এটা আছে, ঠিক আছে? তো এই জায়গায় যদি আমাদের হইতো তাহলে কিন্তু আজকে এই যে আমাদের বাঙালি জাতির যে একটা দুর্নাম, এটা থাকতো না। এনিওয়ে, তাহলে সার্চের অ্যালগরিদমের ফিচারের মধ্যে মেশিন লার্নিং এবং হচ্ছে ফিচার স্নিপেট অ্যাড করা হয়েছে 12%। এই স্ট্যাটিস্টিকগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলো দিন দিন বাড়তে থাকবে। Ad spend and trends, digital ad spending. Google remains a major player in digital advertising with billions spent annually on Google Ads. Google Ads এর উপরে $1 billion স্পেন্ড হয়। ডিজিটাল অ্যাডের রেভিনিউ দেখে গুগলে সার্চ করলে পাবেন, বা চ্যাটজিপিটিকে বললেও পাবেন যে গুগল অ্যাডস থেকে লাস্ট ইয়ারে কী পরিমাণ রেভিনিউ জেনারেট করেছে। আপনি চ্যাটজিপিটি করলেও পাবেন, গুগল করলেও পাবেন। আচ্ছা, অটোমেশন, দেয়ার ইজ এ গ্রোয়িং ট্রেন্ডস টুয়ার্ডস অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিস অ্যান্ড এআই ড্রাইভেন অ্যাড অপটিমাইজেশন উইথ গুগল অ্যাডস। গুগল অ্যাডসটা এখন অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে ওই বিডিং স্ট্র্যাটেজিটা অটোমেটিক নিয়ে নেয়, হ্যাঁ, আপনাকে সাজেস্ট করে যে আপনার এই যেই বাজেট আমি যা সেটিং দিচ্ছি এটার অনুযায়ী সে নিজস্ব স্ট্র্যাটেজি খাটায় অ্যাডটা রান করায়, ঠিক আছে? অ্যাড দেওয়ার সময় দুটো অপশন আসে, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে অটোমেটেড। অটোমেটেড হলে আপনার যে অ্যাডের কপি, যে ভিডিও, যে লেখা লিখছেন, এটার উপর ধরে নিয়ে সে ওরকম অ্যাড চালায়। মানে আমাদের তো অনেক ধরনের অ্যাডের গোল থাকতে পারে, তাই না? আমরা ধরেন যে আমরা যে স্টুডেন্টদের জন্য যখন অ্যাড দিই, আমরা ভর্তি মানে অ্যাডমিশনের জন্য যখন অ্যাড দিই, তখন ধরেন যে আমরা অনেকগুলো অপশন থাকে। আমরা শুধু মেসেজ ইনবক্স চাই, নাকি কেউ কল করুক এটা চাই, নাকি ভিডিও ভিউজ বেশি হোক এটা চাই, অনেকগুলি গোল থাকে অ্যাডের, ঠিক আছে? ডিফারেন্ট গোল থাকে, সেই অনুযায়ী আমার কন্টেন্ট অনুযায়ী সে কিন্তু গোল সেট করে নেয় অটোমেটিক্যালি। প্রাইভেসি অ্যান্ড ডাটা, সার্চ প্রাইভেসি, ইন্টারেস্ট ইন privacy focused search engine like DuckDuckGo is growing, so Google market share remains dominant. যদিও DuckDuckGo নামে একটা সার্চ ইঞ্জিন এখন নতুন বের হয়েছে কয়েক বছর থেকে, এটা হচ্ছে ডাটা প্রাইভেসি নিশ্চিত করে। যেমন আমরা যে কিছুগুলো সার্চ দিই, গুগল কিন্তু এটা ধরে নেয়, এই অনুযায়ী কিন্তু সে আমাকে সার্চের আপনার অ্যাড দেখায়, আমাকে ওইভাবে ট্রিট করে যে আমি কী ধরনের সার্চ করতেছি, আমি কী ধরনের পাবলিক, আমার পেশা কি, আমি কি, আমার আগ্রহ কি, সেটা সে ধরে আমাকে অ্যাডগুলো দেখায়, ঠিক আছে? মানে ডাটা গুগলের কাছে সব আছে, মানে আমি কেমন টাইপের মানুষ সেটা সার্চ দেখে সে আমাকে বুঝে ফেলে। কিন্তু DuckDuckGo এই ডাটা প্রাইভেসি নিশ্চিত করে, ও কিন্তু এই সার্চের ডাটা করে না, কি বলে যে কালেক্ট করে না। সেটা আমাদের এই যে ব্রাউজারে যে কুকিজ সিস্টেম আছে না, কুকিজ ডিলিট করতে হয়। কুকিজ ডিলিট না করলে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো ওয়েবসাইটের যেগুলো ব্রাউজ করছি সব কুকিজের মধ্যে কিন্তু থেকে যায়। সেই কুকিজ থেকে কিন্তু সে অ্যানালাইসিস করে আমাকে ডিটেক্ট করে ফেলে যে আমি এই টাইপের মানুষ, বা আমি এগুলো পছন্দ করি, আমার ইন্টারেস্ট এইটা, সেই অনুযায়ী সে কিন্তু একটা দেখায়, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত ছিলাম আমরা যে এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুগলের। আচ্ছা, তাহলে আমাদের কি কম্পোনেন্টগুলো কি গুগল অ্যাডের? প্রথমে কিওয়ার্ড লাগবে আমাদের, কিওয়ার্ডের পরে অ্যাড গ্রুপ ক্রিয়েট করা লাগবে, একটা ক্যাম্পেইনের মাঝে অ্যাড গ্রুপ ক্রিয়েট করবো, আর বিডিং সিস্টেমটা, বিডিংটা অনেক অ্যাডভান্স ব্যাপার, বিডিংটা আমরা পরে শিখবো। প্রথমত আমাদের হাতে কিওয়ার্ড বের করতে হবে। গুগলে যে অ্যাড দিব, অ্যাড দেওয়ার সময় আমাদের কিওয়ার্ড বের করতে হবে। আমি যদি একটু ট্রাই করি আজকে একটা অ্যাকাউন্ট খুলে, হ্যাঁ, এখানে কোথায় যেতে হবে আমাদেরকে? ads.google.com, তাই না? গুগল অ্যাডসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমি একটা মোটামুটি ধরেন যে ইয়াতে চলে যাই, আজকে সাইন ইন বা স্টার্ট নাও করি। ফাইনাল যাওয়া পর্যন্ত আপনাদের কার্ড অ্যাড করতে হবে, ওই পর্যন্ত আমরা যাবো না, তার আগেই আমরা হচ্ছে যে ট্রাই করে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আসলে কি, আমরা নতুন একটা অ্যাকাউন্ট থেকে নিউ ক্যাম্পেইন, ও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস, আমরা কি ফোকাস করতে চাই? ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড ট্রাফিক টু ওয়েবসাইট, অথবা ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড এনগেজমেন্ট উইথ ইউর চ্যানেল। আমরা আসলে আমাদের গোলটা কী হবে, অ্যাডের গোলটা কী হবে? আমরা ড্রাইভ ভিডিও ভিউজ অ্যান্ড ট্রাফিক টু আওয়ার ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে ট্রাফিক চাই এবং আমাদের ভিডিও ভিউগুলো হয়। আচ্ছা, সিলেক্টেড ভিডিও ভিউজের ক্ষেত্রে আমাদের একটা ভিডিও সিলেক্ট করতে হবে ওয়েবসাইট থেকে। এখানে ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, এটাই সিলেক্ট করছে। ভিডিওস লঙ্গার দেন 3 minutes ডট নট ইউজুয়ালি পারফর্ম এজ এ ওয়েল অ্যাজ শর্টার ভিডিওস। মানে 3 মিনিট বা তার কম যদি ভিডিও হয় সেটা অনেক ভালো পারফর্ম করে,
মানুষ বেশি লং ভিডিও দেখতে চায় না, সবাই শর্ট ভিডিও দেখতে চায়। আফটার ভিউয়ার ক্লিক ইউর অ্যাড, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেন্ড? আমাদের যখন অ্যাডে ক্লিক করবে তখন আমরা তাদেরকে কোথায় নিয়ে যেতে চাই। আমাদের অ্যাডের কি বলে যে গুগল অ্যাডসের যে টার্মিনোলজি, তার মধ্যে একটা বিষয় ছিল যে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বুঝি আমরা, ক্লিক করে যেই পেজটাতে প্রথম ওয়েবসাইটের প্রথম পেজ যেটা পেজে নিয়ে যাবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। হতে পারে সেটা হোম পেজ, হতে পারে কোনো একটা সেলস পেজ, ঠিক আছে, ওটা হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে ওখানে আমরা ল্যান্ড করবো, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাইভ মোর ওয়েবসাইট ভিজিট বাই অ্যাডিং এ বাটন। একটা বাটন আমরা অ্যাড করতে চাই, হ্যাঁ, ভিজিট বা পারচেজ বা ক্লিক নাও, হ্যাঁ, বা টেক দ্য অফার, এই টাইপের কিছু কথা লিখতে হবে। সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কপিরাইটের ভাষা আর কি, হ্যাঁ, কপিরাইট বিষয়গুলো হচ্ছে এগুলো। আপনি যত ভালো সুন্দর লিখতে পারবেন, তারপর আপনার একটা হেডলাইন দিতে হবে, ঠিক আছে। তো এইগুলো আমরা কোথায় আইডিয়া পাবো? আইডিয়া পাবো আমরা গুগল থেকেই। আমরা গুগলে দেখাইছি না যে আপনার হচ্ছে যে যেগুলো স্পন্সর্ড পোস্ট, মানে স্পন্সর্ড যেগুলো রেজাল্ট, সেগুলোর যে টাইটেল ডিসক্রিপশন, সেগুলো কিন্তু ওখান থেকে আমরা কিন্তু কপি করে আইডিয়া নিতে হবে আমাদেরকে। আইডিয়া নিয়ে ওখান থেকে আপনাকে কপি করতে হবে, আমার নিজের ভাষায় রিরাইট করতে হবে, বুঝে গেছে? আচ্ছা, এর মাঝখানে একটু বলেন এই যে ইমেল সিগনেচার। এটা ইমেল সিগনেচার সুন্দর হচ্ছে, অনেকেই রিপ্লাই দিচ্ছে। সবাই কি দিতে পারছেন ইমেল সিগনেচার? অনেকেই দিতে পারেন নাই। আচ্ছা, ইমেল সিগনেচার যারা যারা দিচ্ছেন, ধরেন যে দীপ্ত রায় দিয়েছে, আরো অনেকে দিয়েছে, ধরেন যে নো সাবজেক্ট দিয়েছে মুশি আক্তার। আচ্ছা, এটা ইমেল সিগনেচার তাই না, নাকি স্টাডিজ? এমনি একটা ছবি দিয়েছে, যাই হোক সম্ভবত ইমেল সিগনেচারে টাচ ছিল মশিউর আকাশ, কিন্তু মেইন যেটা দেখেন নো সাবজেক্ট দেখা যাচ্ছে, তাই না? মানে ইমেল ধরে ফেলছে যে এটা নো সাবজেক্ট, মানে কোনো সাবজেক্ট ইউজ করা হয়নি। তো সাবজেক্ট না হলে বুঝবো না যে এর ভিতরে কি আছে। তো এটা একটা ইমেলের একটা কার্টেসি, এটা আমরা মেনটেন করবো। এই যে বিপ্লব রায় পাঠাইছে ইমেল সিগনেচার, ঠিক আছে, কিন্তু কোনো সাবজেক্ট লেখা না। সাবজেক্ট কি লেখা উচিত ছিল? ইমেল সিগনেচার হোমওয়ার্ক, বা হচ্ছে ইমেল সিগনেচার আমাদের এরকম একটা হোম টাস্ক, ঠিক আছে, টাস্ক আই হ্যাভ কমপ্লিটেড, এরকম একটা সাবজেক্ট দিলে বোঝা যেত, ইমেলটা দেখলেই বোঝা যেত, সুন্দর লাগতো, ঠিক আছে। মানে এখন যারা ইমেল পড়ে তাদের দিক থেকে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে সেই দিক দিয়ে ভাবতে হবে। আমরা কাজ করি কি জন্য? টাকার জন্য, খুব সিম্পল, তাই না? কিন্তু টাকাটা কখন ক্লায়েন্ট আপনাকে দিবে? ক্লায়েন্টের পেইনটা যখন আপনি নিতে পারবেন, পেইনটা রিডিউস করতে পারবেন। ক্লায়েন্টের পেইন কি? কাস্টমার নিয়ে আসা বা অ্যাড থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসা। ক্লায়েন্টের দিক থেকে আপনাকে ভাবতে হবে, ক্লায়েন্টের ভাবনাটা আপনাকে ভাবতে হবে। যদি ভাবতে পারেন, ক্লায়েন্টের পেইনটাকে যদি রিডিউস করতে পারেন, তাহলে আপনার কি হবে? আপনাকে তখন টাকা দিবে। আপনি প্রমোশন কারা পায়? যারা বসকে বুঝে, বসের পেইনটাকে রিডিউস করতে, বসের যা যা কাজ, সেই কাজগুলো যদি সে নিজে কাজ করতে পারে, যে বস এটা আমাকে আমি করে দিচ্ছি। বসকে সবসময় টেনশন ফ্রি রাখতে হবে। টেনশন ফ্রি থাকলে সে তখন কি করতো? ওই এমপ্লয়ার প্রতি দায়িত্ব বাড়াইতে থাকবে। দায়িত্ব দেওয়া মানে কি? তার প্রমোশন বাড়ানো মানে কি? হাই ফিগার স্যালারি দেওয়া, ঠিক আছে। আর যদি একটা এমপ্লয়ার রাখে, যদি সে যদি পেইন দিতে থাকে, একে হচ্ছে যে ধরেন যে সে কাজ বুঝে না, সে আসে না, সে কাজ অর্ধেক করে রেখে দিচ্ছে, ওই কাজটা আমাকে কমপ্লিট করে ক্লায়েন্টকে রিপোর্ট পাঠাতে হচ্ছে, এরকম যদি হয় তাহলে কি হবে? তার প্রতি একটা অনীহা তৈরি আসবে। তাকে সে তো টাকা পাবেই না, উল্টো চেক করার একটা থ্রেড থেকে যাবে, খুব স্বাভাবিক, ঠিক আছে। মার্কেট প্লেসগুলো যেরকম ক্লায়েন্ট বস সম্পর্ক, এই অফিসগুলো তো ঠিক সেরকম। আপনাকে আপনার বসের পেইন রিলিভ করতে হবে। যেই কাজটা যে বসকে এখানে দেখাই লাগবে না, আমি এমন একটা টাস্ক জমা দিচ্ছি, বসকে এখানে হাত দেওয়াই লাগবে না, এরকম করে কাজগুলো জমা দিতে হবে। আর যদি খালি কোনো রকম কাজ জমা দেন, আমাকে যদি বসে বসে আবার এই হাত জমা দেয়, তাহলে তো আপনার দরকারে নেই। আমি এমন একজনকে চুজ করবো যে আমার এই কাজটা পুরোটা তুলে দিতে হবে, আমাকে রিল্যাক্সে আমি না দেখেই আমি ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দিতে পারবো, ঠিক আছে। আপনার কাজের মধ্যে এই ভুলটা থাকা যাবে না। এটা যে যত ভালো করতে পারবে, আইদার অফিস, আইদার ফ্রিল্যান্সিং লাইফ, সবখানেই সে তত বেশি সাকসেস করতে পারবে, ঠিক আছে। আপনি যেটা ভুল ডাটা দিয়ে ক্লায়েন্টকে রিপোর্ট পাঠান, আর ক্লায়েন্ট দেখে যদি এটা ক্ষুব্ধ হয়, আপনার পেমেন্টের সমস্যা করবে, আপনার হচ্ছে যে রিভিউতে সমস্যা করবে, তাই না? খুব সিম্পল, সব জায়গায় একই নিয়ম। কিন্তু আপনাকে বসের পেইনটা বা আপনার ক্লায়েন্টের পেইনটাকে রিডিউস করতে হবে। কোথায় ছিলাম? কিওয়ার্ড। আচ্ছা, আমরা তো এখানে অ্যাড সেট আপ করছি, তাই না? ল্যান্ডিং পেজ। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস,
ইন ইন্ডিয়া, দেখছেন? মানে এমন একটা ব্যাপার, এই যে কিওয়ার্ড যেগুলো সার্চ করছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া, এটা দিয়ে মানে ইন্ডিয়া ওয়েব ডিজাইন সার্ভিস দেওয়ার জন্য বেস্ট, এই জন্য গুগল সাজেস্ট করতেছে। মানে এই কিওয়ার্ড দিয়ে লোকজন অলরেডি সার্চ করে। হ্যাঁ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন বাংলাদেশ দিয়ে কিন্তু সার্চ করে না। তারপর অ্যাফোর্ডেবল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, বেস্ট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস জব ডিসক্রিপশন, এই সেই। তো আমি তো এটা দিয়ে সার্চ দিই, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে দিই। এই দেখেন অ্যাড চালাচ্ছে লোকজন, বুঝা গেছে? অ্যাড চালাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি। তারপরে হচ্ছে যে এটা অ্যাড, প্রথম তিনটে চারটে কিন্তু অ্যাড। তারপর নিচে দেখি, নিচে স্পন্সর্ড স্পন্সর্ড, হ্যাঁ নিচে দুইটা, ঠিক আছে? টোটাল 4 2 6টা, সর্বোচ্চ 7টা থাকে, তার মধ্যে 6টাই কিন্তু অ্যাড চালাচ্ছে। কি দিয়ে? ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া দিয়ে। তারপরে এটা একটা পপুলার ওয়ার্ড, এটা দিয়ে লোকজন অ্যাড চালাচ্ছে। এটার সিপিসি কত? সিপিসি আমরা যদি এখানে অ্যাড করা থাকে তাহলে আমরা দেখতে পাইতাম। ওই যে হট মাই এসিআরপি, সাইন ইন যদি করতে পারি, সাইন ইন উইথ গুগল, হট মাই এসিআরপি দিলে ওই যে সিপিসি দেখা যায়, আর কি দেখা যায়? রিলেটেড কিওয়ার্ড দেখা যায়। আরও অনেক ধরনের টুল আছে, কাকুকে বলবেন, কাকু সাজেস্ট করবে কি কি টুল, মানে এক্সটেনশন আমরা ইউজ করি। এটা একটু রিলোড দিই না, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটার সার্চ ভলিউম দেখাচ্ছে, সিপিসি দেখাচ্ছে $22। মানে বুঝেন, একটা ক্লিক মারলে এখন $22 কাটা যাবে। কিন্তু এরকম 100টা যদি ক্লিক মারে, 10টা ক্লায়েন্টও আসে, 100টা ক্লিক মারা কতগুলো কাটা যাবে? $2000 কাটা যাবে। $2000 কাটা যায় যদি 10টা ক্লায়েন্ট আসে, একটা ক্লায়েন্টই আপনার মনে করেন যে $2000-5000 সার্ভিস নিবে। গেমটা হচ্ছে এখানে, ঠিক আছে? তো এই জন্য এগুলোর সিপিসিও যেমন হাই, এগুলো থেকে রিটার্নও ওরকম হাই আসে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্যালারি, হ্যাঁ এটা একটু সিপিসিটা কম। এনিওয়ে, তো সিপিসিটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনাদের পজিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কিসের উপর? পজিশন, মানে অ্যাড র্যাঙ্কের উপরে আর কি, কোথায় র্যাঙ্কিং পজিশন আছে সেটার উপরে। আচ্ছা, তো আমরা দেই নাকি? এটাই আমরা ধরুন কপি করি, আমরা তো ডেমো দিচ্ছি, আমরা তো অ্যাড রান করছি না, জাস্ট ল্যান্ডিং পেজ হচ্ছে, ল্যান্ডিং পেজটা পরে দেয়। হেডলাইন দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের, ও এটা শুধুমাত্র 15 ক্যারেক্টারে দেওয়া লাগে, ইয়া করে দেওয়া আছে, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি 26 ক্যারেক্টার, ডেভেলপমেন্ট এজেন্সি, হেডলাইন দিয়ে দিলাম আইটি ভ্যানিলা। বাটন হচ্ছে যে ভিজিট, এটাই থাক। ল্যান্ডিং পেজটা হচ্ছে আমাদের ধরেন যে আইটি ভ্যানিলার হোম পেজটাই, হ্যাঁ, অথবা আইটি ভ্যানিলার যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এই পেজটা আমরা ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে পারি। ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, এটাও আমরা হচ্ছে যে ইয়া করতে পারি সার্ভিস পেজ হিসেবে, ল্যান্ডিং পেজ হিসেবে আমরা এটা দিলাম আর কি, হ্যাঁ, দিয়ে দিলাম। এরকম এই যে মোবাইলে এরকম দেখাবে, ঠিক আছে? এটা আমাদের যে ভিডিওটা এখানে আছে, এটা হচ্ছে যে ড্রাইভ ভিডিওস এন্ড এনগেজমেন্ট উইথ ইউর চ্যানেল, এটাও দেওয়া যাবে। আমাদের চ্যানেলে শুধু ইয়া হবে, কি বলে যে আমাদের চ্যানেলে হচ্ছে যে ভিউ বাড়বে, এটাও দেওয়া যাবে, অথবা ট্রাফিক সহ ওয়েবসাইটে ট্রাফিক দেওয়া যাবে। ল্যান্ডিং পেজ দিলাম, ভিডিওটা দেখাচ্ছে 3 মিনিটের কম, যেহেতু আমরা বড় ভিডিও দেই, ও বলতেছে এনগেজমেন্ট কম হবে, হোক, নেক্সটে যাই। নেক্সট হচ্ছে যে চুজ দ্য লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু ইয়োর কাস্টমার। আমি কোন লোকেশনে অ্যাডগুলো শো করাতে চাই, হ্যাঁ, আমার টার্গেট কাস্টমার কারা হবে, কোন এলাকা, রাইট? আমাদের সাধারণত টার্গেট কাস্টমার অবশ্যই বাংলাদেশ হবে না, মূলত ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, এই টাইপের দেশগুলি। মেজরিটি যদি আমি ইয়া দিয়ে দিই, আমরা হচ্ছে যে আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজ বলছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবশ্যই বাঙালি না, বাঙালিটা বাদে শুধু ইংলিশ। আর ইউএসএতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? স্প্যানিশ, রাইট? হ্যাঁ, স্প্যানিশ। এই দুইটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি কভার করবে। এখন এস্টিমেটেড উইকলি পারফরমেন্স, কি পরিমাণ ইমপ্রেশন হবে সেই পরিমাণে কি পরিমাণ ডলার কাটা যাবে আমার, হ্যাঁ। এভারেজ কস্ট পার ভিউ, সিপিভি বলে, কস্ট পার ভিউ। এটা হচ্ছে কস্ট পার ক্লিক, তাই না? সিপিসি। আর এটা হচ্ছে সিপিভি, কস্ট পার ভিউ। পার ভিউতে কি পরিমাণ কস্ট পড়বে, এটা হচ্ছে 0.1 এক সেন্ট পড়ে আর কি।
100 সেন্টে $1। এখন হচ্ছে যে এস্টিমেটেড উইকলি পারফরমেন্স হচ্ছে 26 থেকে 59K ইমপ্রেশন পড়বে। এখনো কিন্তু আমরা অনেক কিছু সেটিং বাকি, মানে আমরা লোকেশন সেটিং দিইনি এখনো, তাই না? হচ্ছে যে 10K থেকে 19K ভিউ হবে। এ ভিউ ইজ কাউন্টেড হোয়েন সামওয়ান শো ইন্টারেস্ট অ্যান্ড ওয়াচ। কমপক্ষে 30 সেকেন্ড যখন দেখবে টু এর ভিডিও অ্যাড, কমপক্ষে 30 সেকেন্ড দেখা লাগবে। 30 সেকেন্ড না দেখলে কিন্তু ভিউ কাউন্ট হবে না, ঠিক আছে? অর দ্য ডিউরেশন অফ দ্য শর্ট দেন 30 সেকেন্ড অর ইন্টারেস্টেড উইথ দ্য অ্যাড। তো আমরা হচ্ছে ধরেন যে কোনো ভিডিও দেখা যাচ্ছে যে ফেসবুকের যে ভিডিওগুলি কোনো 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন ভিউ হয়েছে, ঠিক আছে না? এটা দেখে আহামরির কিছু নেই। 5 মিনিট বা 10 মিনিটের ভিডিও দেখা যাচ্ছে যে এখানে 1 মিলিয়ন যদি ভিউ হয়, তার 99,000 ভিউই ধরেন যে প্রথম 10 সেকেন্ড দেখছে, কমপ্লিট ভিডিও দেখে নেই, ঠিক আছে? এটা দেখে কোনো ইয়ে নাই। যে যখন আমরা ভিডিওটা স্ট্যাটিস্টিক দেখতে যাবো, তখন দেখবো যে 10 থেকে 15 সেকেন্ড সর্বোচ্চ দেখছে, এই সংখ্যাটাই সবথেকে 90%, ঠিক আছে? কিন্তু কমপ্লিট ভিডিও দেখছে মাত্র অল্প কয়েকজন। কমপ্লিট ভিডিও সবাই দেখে না, একদম শেষ পর্যন্ত এন্ড পর্যন্ত সবাই দেখে না, ঠিক আছে? নেক্সটে যাই। The select gender and age, parental status of your customer. আমাদের কাস্টমারদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলে, মেল ফিমেল আননোন, মানে জেন্ডার এরা, এজ গ্রুপ কারা কারা দেখবে 18 থেকে 25, 65 প্লাস পর্যন্ত। আমি যদি শুধু স্পেসিফিক একটা বাদ দিতে চাই সেটা পারবো, কিন্তু যে এই এজ গ্রুপটা দেখবে না। তাই আমরা ফেসবুকে সাধারণত যেটা অপশন আসে যে 18 থেকে 65, এরপর কমতে 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 আমরা এভাবে কমতে কমতে যাই, ঠিক আছে? মোটামুটি এরা সবাই কি আমাদের কাস্টমার হবে? আমাদের কাস্টমার সাধারণত এরাও হতে পারে, কারণ হচ্ছে যে ইয়াং যদি আপনার হচ্ছে যে রিক্রুটার থাকে সেক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা সাধারণত 18 থেকে 24টা বাদ দেবো। 25-এর পর থেকে এরাই সাধারণত রিক্রুটার হয় বা ওয়েবসাইটের যে কাজগুলো করায় এরাই সাধারণত। আমরা 30 থেকে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের আরও বেশি, এবং 65 কম আমরা এই দুইটা নিতে পারি। মানে কোন এজের লোকজন সাধারণত ওয়েবসাইট বানায় বা হচ্ছে যে ওয়েবসাইট রিলেটেড বিজনেস করে, এই এজ গ্রুপটা, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম 3টা না, এই 25 থেকে ধরেন যে 45, বা হচ্ছে যে এই দুইটা নিলেই হয় 25 থেকে 44। এই দুইটা এজ গ্রুপকে টার্গেট করলেই মোটামুটি আমরা ম্যাক্সিমাম কভার করতে পারবো, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম আমাদের যে টার্গেট পিপল মধ্যে পেয়ে যাবো আমরা যত ন্যারো ডাউন করতে পারবো তত বেশি আমাদের অ্যাডের কস্ট কম হবে, রাইট? কস্ট কম হবে। বাকিদেরকে দেখায় তো লাভ নাই, ওরা শুধু দেখবে, ওরা তো আমাদের অ্যাকচুয়ালি কাস্টমার না। এইটা বুঝেই হচ্ছে যে অ্যাডের মূলত কাজ। অনেকে বলে যে অ্যাড স্পেন্ড করতেছি। আজকে কোথায় একজন একটা দেখলাম যে $105 অ্যাডের খরচ করে 10টা হানি নাটের অর্ডার পাইছে। একটা হানি নাটের দাম কত? 300-500 টাকা দাম। 305 টাকার 10টা প্রোডাক্ট সেল করতে গিয়ে তার $105 খরচ হচ্ছে। 120 টাকা করে হিসাব করেন কত ডলার হয়? প্রায় 12-13 হাজার টাকার মতো। হ্যাঁ, 12-13 হাজার টাকা খরচ করে আপনি 10টা হানি নাটের অর্ডার পাইছেন, মানে অর্ডার কনফার্ম হয়েছে। এর মাঝে যদি 2-1টা যদি রিটার্ন আসে তাহলে তো হইলই আর কি, ঠিক আছে? তাই এইরকম খুব করুণ অবস্থা। সবসময় কিন্তু সব অ্যাড চলে না, মানে সব অ্যাডের সব ধরনের রেজাল্ট আসে না। তো ধরেন যে 12 মাসে অ্যাড চালায়, আপনি একটা প্রোডাক্টের উপর 12 মাসে অ্যাড চালালেন, তারপর দেখলেন যে কোন মাসে সর্বোচ্চ ম্যাক্সিমাম সেল আসছে, কোন মাসে মানে মিনিমাম সেল আসছে, তখন ওই মাসে আপনাকে অ্যাড কম চালাইতে হবে। আবার অ্যাড কিন্তু পজ করা যায়। ধরেন যে রাতে এই 2টার পর থেকে ভোর 6টা পর্যন্ত খুব একটা ট্রাফিক থাকে না। এই সময় যারা দেখে এরা কিন্তু পারচেজের পাবলিক না। পারচেজের পাবলিক মূলত যারা অফিস আওয়ারে থাকে, এই বিকাল 5টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত, এই সময়টাতে আপনি অ্যাড চালাবেন, ম্যাক্সিমাম আপনার রেজাল্ট আসবে, ঠিক আছে? এবার যারা দিনের সময় অফিসে যারা থাকে বা অফিস কাজকর্ম করে, এরা কিন্তু এই সময়টা থাকে না। আর এই বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়টা ধরেন যে ম্যাক্সিমাম লোকজন মানে পারচেজ মুডে থাকে আর কি, হ্যাঁ, বা রিল্যাক্স মুডে থাকে, ঠিক আছে? কাজকর্ম থাকে না, এই সময়টাতে মানুষ থাকে। তো এই জিনিসগুলো বোঝা, হ্যাঁ, আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। বলতে চাচ্ছি না? হ্যাঁ, পজগুলো তো অফ থাকতেছে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আপনি মাত্র 5 ঘন্টা করে চালাবেন। এটাকে অ্যাড শিডিউলিংও বলে। অ্যাড শিডিউল করে দেয়, শুধুমাত্র এই এতটা থেকে এতটার মধ্যে অ্যাড চলবে। এখন অ্যাড যদি আমরা ধরেন যে ইউরোপের মার্কেট, আমেরিকার মার্কেটের জন্য চালাই, সেক্ষেত্রে আমাদের টাইমের সাথে তাদের টাইম জোন মিলবে না। তাদেরকে ডে টাইমে অ্যাড চালাতে হবে, সকালে এক টাইমে আর এই অফিস টাইমের পর 4-5 ঘন্টা। এইটুকু সময় যদি আমরা শিডিউল করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যাডের কস্টিংটা আরও কমে আসবে। শুধু এইটুকু সময় অ্যাড চলবে, বাকি সময়টা অ্যাডটা পজ থাকবে। কারণ এই সময় যারা দেখবে তারা কোনো কিছু পারচেস করবে না, ঠিক
ঠিক আছে, বা আমাদের পারচেস করবে না। আর যেটা হচ্ছে যে আর যেটা কিছু গোল আছে যে আমরা ব্র্যান্ডিং এর জন্য কোনো হারে সবাই দেখুক, যত বেশি ভিউ হবে তত বেশি ব্র্যান্ডিং হবে, এটা আলাদা হিসাব। কিন্তু আমি যখন কি বলে এটাকে কনভার্সন রেটটা অপটিমাইজ করতে যাব, সিআরও হিসেবে কাজ করব, তখন আমাকে মানে অ্যাডের কস্ট কমাবো, তখন হচ্ছে যে আমাকে এটা বিবেচনা নিতে হবে। ঠিক আছে, নেক্সট করি। নাও টেল আস ইফ ইউ ওয়ান্ট টু রিচ পিপল উইথ স্পেসিফিক ইন্টারেস্ট। স্পেসিফিক ইন্টারেস্ট আছে কিনা এটা আমি এখন সিলেক্ট করে দিতে পারি, যেমন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, টু মোর, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আরও লিখে দিতে পারি। রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ, স্লাইড, টেমপ্লেট, প্যারা ওয়ার্ডপ্রেস, এগুলো আমরা স্পেসিফিক্যালি কিন্তু সিলেক্ট করে দিতে পারি। অনেকগুলো আছে, যত বেশি সিলেক্ট করবো তত বেশি লোকের কাছে এটা ওই ইন্টারেস্টের লোকের কাছে এটা পৌঁছাবে। এটা আমরা ধরে ধরে ইন্টারেস্ট, আমরা কী টাইপের সার্ভিস সেই অনুযায়ী কিন্তু আমরা ইন্টারেস্টগুলো লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর নেক্সট, এস্টিমেটেড ডেইলি বাজেট, মানে এই যে বিডিং যেটা আর কি বলে, বিডিং এন্ড বাজেটিং, আমরা হচ্ছে যে আমাদের ডেইলি কত ডলার করে খরচ হবে। এখানে বলছে মিনিমাম $10, $20 আছে, হ্যাঁ, $20 দিতে পারে, 20 প্লাস, হ্যাঁ, সর্বনিম্ন $20 দিতে হবে ডেইলি বাজেট। আর এখানে হচ্ছে যে হাউ লং উইল ইউ রান অ্যাডস, রান কন্টিনিউয়াসলি, এটাকে সিলেক্ট এন্ড ডেট, আমরা টানা 1 সপ্তাহ ধরে অ্যাড চালাতে পারি, অথবা কন্টিনিউয়াস রান হতে, যেমন হচ্ছে যে ডোমেইন হোস্টিং এর অ্যাডগুলা সারা বছর চলতেই থাকে, এরকম কিছু টপিকস আছে যেগুলা কন্টিনিউয়াস চলতে থাকে। ডোমেইন হোস্টিং মাত্র 24 ঘন্টায় মানুষ কেনে, যারা অনলাইনে থাকে এরা 24 আওয়ারে অনলাইনে থাকে। ঠিক আছে, এরা ভোর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, এরা কিন্তু চলতে থাকে। তো এরকম অ্যাড দিতে গেলে আমাদেরকে কন্টিনিউয়াসলি দিতে হবে। আর যদি আমরা এন্ড ডেট সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে নির্দিষ্ট ডেট, ধরুন যে সামনে বিভিন্ন রকম ইভেন্ট আসতেছে, ইভেন্টের দিন পর্যন্ত বা ইভেন্টের আগের দিন পর্যন্ত আমরা অ্যাডটা চালাবো, বা ইভেন্টের 2 দিন আগ পর্যন্ত অ্যাড চালাবো, এরকম আমরা সিলেক্ট ডেট করে দিতে পারি। ঠিক আছে, হাউ ডাজ ইট ওয়ার্ক, কীভাবে কাজ করে, এই যে এখানে একটু বলা আছে, ইংলিশটা একটু পড়ে নিব আমরা। ঠিক আছে, আমরা ডেটটা সিলেক্ট করে দিলাম 2 অক্টোবর পর্যন্ত, মিনিমাম 2 অক্টোবর পর্যন্ত আমাদের একটা চালাইতে হবে। ঠিক আছে, বা তার হ্যাঁ আগেও আছে, দেওয়া যাবে। তো এখানে অটোমেটিক যেটা দেখাচ্ছে এটাই নিয়ে নিলাম আমরা। পরে নেক্সট, রিভিউ ইউর ক্যাম্পেইন টু বি শিওর ইটস হাউ ইউ ওয়ান্ট ইট, আমরা কেমন অ্যাড চাই সেটার আমরা মানে ওভারভিউ দেখাচ্ছে। এটা কিন্তু আমরা এডিট করে দিতে পারি, যেখানে এডিটের অপশন আছে এগুলো আমরা এডিট করে দিতে পারি। আমরা টাইটেলগুলো সুন্দর সুন্দর টাইটেল আরও দিতে পারি। ঠিক আছে, বাটন লেভেল হচ্ছে ভিজিট, হেডলাইন হচ্ছে আইটি ভ্যানিলা, লোকেশন বাংলাদেশ, লোকেশন তো আমরা অন্য কান্ট্রি দিব, কি দিব, ইউএসএর আবার 50টা স্টেট, কয়টা, 50টা। আমরা যদি স্পেসিফিক কোনো স্টেটে অ্যাড রান করতে চাই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে অ্যাড চালাবো, শুধুমাত্র অমুক জায়গায় অ্যাড চালাবো, সেক্ষেত্রে ওই হচ্ছে লোকেশনগুলোতে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা অ্যাডটা রান করে দিই। যে আলাস্কা, অ্যারিজোনা, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম, হ্যাঁ, এটা একটা দিয়ে দিলাম। আরও অনেকগুলো স্টেট এভাবে অ্যাড লোকেশন করে করে দেওয়া যায়, দিয়ে সেভ দিলাম। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা তো যেটা দিছি ওইভাবেই আছে, কোনো বাচ্চা দিইনি। এটা এডিট করে দেওয়া যাবে, ইন্টারেস্ট এডিট করে দেওয়া যাবে, ডেইলি বাজেট এডিট করে দেওয়া যাবে। এখন যেটা আসতেছে গো বিলিং। বিলিং বলতে আমাদের কার্ড এড করে দিতে হবে, কার্ড থেকে টাকা কাটবে। হ্যাঁ, যে ডেট পর্যন্ত, রাইট, 1 মাসে কাটবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আসতে মিনিমামটা 20 থেকে শুরু। হ্যাঁ, মিনিমাম বলতে একটা স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, এখানে আমাকে কি করতে হবে, এই কার্ড অ্যাড করে দিতে হবে, কার্ডের ডিটেলস। হ্যাঁ, আমার যদি কোনো অফার থাকে, অফার কোড আমি বসাইতে পারবো, দশটা কিছু ডিসকাউন্ট পাবো। বাংলাদেশি কার্ড বা ইউএসের কার্ড, যেভাবে কার্ড অ্যাড করে দিতে, পেমেন্ট অ্যাড করে দিলে আমি নেক্সট সাবমিট করে ফাইনাল অ্যাপ্রুভাল জন্য ওয়েট করতে হবে। অ্যাডটা যে আমরা রান করব, সেই অ্যাডটা অ্যাপ্রুভ হবে কিনা সেটাকে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, মানে গুগলের জন্য অপেক্ষা করতে হবে, কারণ আমরা কী বিষয়ে অ্যাড চালাচ্ছি সেটা গুগল রিভিউ করে। আমরা একটা অ্যাড দিয়ে দিলাম, সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভ করবে না, তারা রিভিউ করবে। যেমন আমরা গুগল বা চ্যাট জিপিটি করে জানতে পারি যে
অ্যাড প্রিভেনশন গাইডলাইন ফর গুগল অ্যাডওয়ার্ডস, ঠিক আছে? অ্যাড কি কারণে প্রিভেন্ট হতে পারে? প্রহিবিটেড কন্টেন্ট, হ্যাঁ, ডেঞ্জারাস প্রোডাক্ট বা সার্ভিস, হ্যাঁ, কাউন্টারফেট গুডস, যেটা হচ্ছে যে ক্ষতিকারক কিছু ব্যাপার আছে, হ্যাঁ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, ডিসিসিভ প্র্যাকটিস, হ্যাঁ, ম্যালওয়্যার ও হার্মফুল সফটওয়্যার, অ্যাডাল্ট কন্টেন্ট, এগুলো দিয়ে অ্যাড চালানো যাবে না। প্রহিবিটেড প্র্যাকটিস যেমন মিসলিডিং অ্যাডস, হ্যাঁ, ডাটা কালেকশন অ্যান্ড ইউসেস, অ্যাবিউজ অফ দ্য অ্যাডস, ওরা বুঝতে পারবে এটা আপনি এগুলো করতেছেন। তাই এই বিষয়ে অ্যালকোহল, গ্যাম্বলিং, হেলথ কেয়ার রিলেটেড কন্টেন্ট, হ্যাঁ, পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট, ফিনান্সিয়াল সার্ভিস, এগুলো দিয়ে অ্যাড চালানো যাবে। অ্যাড ফরম্যাট গাইডলাইন, অ্যাডের কপি কেমন হওয়া লাগবে? মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হওয়া লাগবে, উইদাউট এক্সেসিভ ইউজ অফ ক্যাপিটাল লেটার, এক্সক্লেমেশন মার্কস অর সিম্বল। এই ধরনের সিম্বল বা এক্সক্লেমেটরি মার্কস ইউজ করা যাবে না। ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স, ল্যান্ডিং পেজ মাস্ট হ্যাভ প্রোভাইড দ্য ভ্যালু, এই সেই, হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে, অবশ্যই একটা যেন মোবাইলে দেখা যায়, কারণ এখানে 60% সার্চ মোবাইলে হয়। নো ব্রিজ পেজ, ব্রিজ পেজ কি জিনিস? ল্যান্ডিং পেজ শুড নট জাস্ট রিডাইরেক্ট পেজ টু অ্যানাদার পেজ, মানে কোনো একটা পেজে ল্যান্ডিং পেজে ক্লিক করার পর আরও 2-3টা পেজ ওপেন হয়ে যায়, এটা বলে ব্রিজ পেজ, ঠিক আছে? বা ডোরওয়ে পেজ বলে, হ্যাঁ, অরিজিনাল অ্যান্ড রিলেটেড হতে হবে, অ্যাডের রিলেটেড হতে হবে, কারণ আমি যেই অ্যাডের কপিতে যা লেখছে টাইটেলের মধ্যে, ল্যান্ডিং পেজ যেন ওই রিলেটেড থাকে এবং ওয়েবসাইটের ওই সার্ভিস যেন রিলেটেড থাকে। এডিশনাল অ্যান্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, স্পেলিং অ্যান্ড গ্রামার ঠিক থাকা লাগবে, ক্লিয়ার ইউআরএল ডিসপ্লে, ইউআরএলের মধ্যে ডিসপ্লেতে যে ইউআরএল দেখা যায় ঠিক সেই ইউআরএল হওয়া লাগবে। নো ম্যালওয়্যার ইউজ করা যাবে না, অ্যাড রিলেভেন্সি থাকতে হবে, ঠিক আছে? এনফোর্সমেন্ট অ্যান্ড কনসিকোয়েন্সেস, অ্যাড সাসপেনশন, নো কমপ্লেন অ্যাড মে বি পোস্ট অর সাসপেন্ডেড, নন কমপ্লেন্ট অ্যাড মে বি পজ অর সাসপেন্ডেড, যেটা কমপ্লেন্টের মধ্যে পড়বে, নন কমপ্লেন্টের মধ্যে পড়ে সেটা পজ করে দিবে অথবা সাসপেন্ড করে দিতে পারে তারা। অ্যাকাউন্ট সাসপেনশন, রিপিটেড ভায়োলেশন ক্যান বি লিড অ্যাকাউন্ট সাসপেনশন, ঠিক আছে? আমি যদি কন্টিনিউয়াস ভায়োলেশন করে থাকি 2-3টা, সেক্ষেত্রে তারা অ্যাড অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। অ্যাপিয়ারেল প্রসেস, ইফ অ্যান অ্যাড ইজ ডিসঅ্যাপ্রুভ ইউ ক্যান অ্যাপিল দ্য ডিসিশন, প্রোভাইড ইউ ফিক্স দ্য ভায়োলেশন। কী ভায়োলেশন করছে তারা বলে দেবে, এই ভায়োলেশন হয়েছে, এগুলো ফিক্স করলে তোমার অ্যাকাউন্টটা আমরা কী করে দিব, নতুন করে অ্যাডের জন্য আবার অ্যাপিল করা যাবে আর কি। পলিসি আপডেট, গুগল অ্যাডস পলিসি সেন্টার, এখানে গিয়ে আপডেট যে গুগলের পলিসি সেটা পাওয়া যাবে, ঠিক আছে? কী কী কারণে অ্যাকাউন্ট ভায়োলেশন হয় এটা আমরা চ্যাটজিপিটিকে বললেই সে কিন্তু গড় করে সব বলে দিবে, তাই না? এত সুন্দর জিনিস কি গুগল সার্চ করে পাইতাম? 2-3টা ব্লগ ওপেন করা লাগতো, আর আমাকে একদম সুন্দর করে সাজায়ে বলে দিচ্ছে একটা আর্টিকেলের মতো, ঠিক আছে? এগুলো আমরা পাবো। আমাদের যত কোশ্চিন আছে, এই যে গুগল অ্যাডসের কি টপ 20 গুগল অ্যাডস টার্মিনোলজিস, টপ 20 গুগল অ্যাডস টার্মিনোলজিস, অ্যাড র্যাঙ্ক, কোয়ালিটি স্কোর, আলোচনা করছি না? কস্ট পার ক্লিক, কস্ট পার 1000 ইমপ্রেশন, সিপিএম, ক্লিক থ্রু রেট, সিটিআর, কনভার্সন রেট, কনভার্সন ট্র্যাকিং, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, কিওয়ার্ডস, নেগেটিভ কিওয়ার্ডস, ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট, হ্যাঁ, কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে আমার কি পরিমাণ এই যে অ্যাডের আসতেছে, আপনার হচ্ছে যে ক্লিক আসতেছে, এটা হচ্ছে যে ট্র্যাক করাটাই হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। মানে আমার ধরেন যে 100টা ক্লিক আসলো, 100টা ক্লিকে আমার ক্লিক বা সেল কতগুলো আসলো বা লিড কতগুলো কালেকশন হচ্ছে, সেটা হচ্ছে কনভার্সন। আগে কনভার্সনটা বুঝতে হবে, কনভার্সন কি জিনিস। হ্যাঁ, কনভার্সনটাকে ট্র্যাক করাটাই হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ROAS, হ্যাঁ, রোজ যেটাকে বলা আছে, রোজ মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে অ্যাড স্পেন্ড কি পরিমাণ করতেছে সেটার রিটার্ন। ROI নাম শুনছেন? ROI শোনেন নাই? ROI একটা গুরুত্বপূর্ণ টার্ম, ROI, রিটার্ন অন কি ইনভেস্টমেন্ট। আমরা সবসময় বাঙালি মেন্টালিটি যেটা, আমি এখানে যে 5,000 টাকা কোর্সে ভর্তি হবো, আমি আমার আউটপুটটা কী হবে, আমি কি পরিমাণ এখানে বেনিফিটেড হবো, তাই না? এটা আমরা সবসময় ক্যালকুলেট করি। একজন ইনভেস্টর সেও কিন্তু এটা ক্যালকুলেট করে, ROI বলে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি যে 1 লাখ টাকা ইনভেস্ট করবো, এর থেকে বেনিফিট কী পাবো, তাই না? এটাকে বলা হচ্ছে ROI। সব জায়গায় ROI ক্যালকুলেশন করা হয়। আপনি যখনই কোনো কিছু বিনিয়োগ করবেন, টাকা, মেধা, শ্রম,
কোনো কিছু বিনিয়োগ করবেন সেখানে আপনাকে যেটা ক্যালকুলেশন করতে হয় আগে সেটাকে বলা হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর এখানে আমরা কি দেখলাম, ROAD, রিটার্ন অন অ্যাড স্পেন্ড হয়ে গেল। হ্যাঁ, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ROAS, দ্য রেভিনিউ জেনারেটেড ফর এভরি ডলার স্পেন্ড অন অ্যাডভার্টাইজিং। আমার প্রত্যেক ডলারের পিছনে কি পরিমাণ আমরা রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা হচ্ছে ROAS। ইটস হেল্প ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ ইউর ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ইফেক্টিভনেস ক্যালকুলেট করার জন্য এটা খুব জরুরি দরকার। আর GTN, গুগল অ্যাডস নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে এ গ্রুপ অফ over 2 million website videos and apps where Google Ads can be shown. It's mainly used for display ads that appear outside of search result. ধরেন যে গুগল তো সাধারণত ইউটিউবে অ্যাড পাবলিশ করে, তাই না? ইউটিউবের মধ্যে আরও কিছু ভিডিও শেয়ারিং সাইট আছে যেগুলোতে কিন্তু গুগলের অ্যাড চলে। ওইগুলো হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। গুগলের মেইন হচ্ছে যে ইউটিউব তো নিজস্ব মালিকানাধীন, কিন্তু ইউটিউব বাদেও কিছু আপনার হচ্ছে যে ভিডিও শেয়ারিং সাইট আছে, ওগুলোতেও কিন্তু গুগলের অ্যাড দেখায়। ওটা হচ্ছে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক। যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা যে অ্যাডগুলো দেখি, এটা আবার থার্ড পার্টির মাধ্যমে গুগল ওখানে অ্যাড চালায়। মূলত গুগলেরই অ্যাড, ওটা আবার থার্ড পার্টির মাধ্যমে গুগলটা ওদেরকে মানে ডিলারশিপ রিটেলারশিপ ওদেরকে দিয়ে দেয় যে তোমরা অ্যাডগুলো চালাও। অনেক নেটওয়ার্ক আছে যাদেরকে অ্যাডগুলো দিয়ে দেয়, কিন্তু মেইন হচ্ছে টাকাটা পায় গুগল। অ্যাডটা গুগলের, টাকাটা পায় গুগল, কিন্তু মিডিয়া হয়ে। আমরা ধরেন যে চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসি না, চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসে হচ্ছে যে কেউ দারাজের মাধ্যমে সেল করে, ডাইরেক্ট চায়না করে না। বা চায়নাও ওখানে আবার অনেকগুলি হাত বদল হয়। মেইন যে ফ্যাক্টরি থেকে একটা ভেন্ডরকে দেয়, ও আবার আরেকটা ভেন্ডরকে দেয়, দিয়ে আবার বাংলাদেশে আসে আবার কি দারাজের মাধ্যমে কেউ সেল করে, ঠিক আছে? কেউ ডিরেক্ট পেজের মাধ্যমে সেল করে, কেউ দারাজের মাধ্যমে সেল করে। নতুন একটা কি যেন দেখলাম যে ধরেন আমাদের একটা পেজ আছে, হ্যাঁ, আমার একটা বড় পেজ আছে, কিন্তু আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। তার মানে কি আমি বসে থাকবো? আমি অন্যের প্রোডাক্টটা সেল করব। একটু দাঁড়ান দেখি, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। হ্যাঁ, ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে ওই প্রোডাক্টটা ছবি টবি আমি পেজে দিব, মানে অ্যাফিলিয়েট আর কি, অ্যাফিলিয়েট টাইপ আর কি, ঠিক আছে? অ্যাফিলিয়েট টাইপ। তাদের জাস্ট আমি একটা কমিশন পাবো। আমার প্রোডাক্টও নাই, ওরাই প্রোডাক্টটা হচ্ছে যে অর্ডার নিবে, অর্ডার নিয়ে ওরাই হচ্ছে ডেলিভারি দিবে, সব কিছু ওরাই করবে, খালি মাঝখান থেকে বসে বসে আমি কমিশন খাবো। এই জন্য আমাদের একটা পেজ থাকা লাগবে। মানে যারা ধরেন যে ইনফ্লুয়েন্সার যারা আছেন এখন, এই বিভিন্ন ভিডিও টিডিও করে, এরা হচ্ছে যে ধরেন এই ধরনের পেজগুলো থেকে ইয়া করে। সাইটটার নাম দেখে নিই। সেটা আসলে বলি, কি মাথা ব্যথা করতেছে? এটা যারা বুঝতেছে না তাদের মাথা ব্যথা করবে, আর যারা বুঝতেছে তাদের তো ভালো লাগবে, ঠিক আছে? লের্নিং পেজ বুঝছি না? হ্যাঁ, রিলেভেন্স স্কোর, এ মেজার অফ হাউ রিলেভেন্ট ইউর অ্যাডস অ্যান্ড এটা একটা স্কোর, এটা কাউন্ট করা হয় রিলেভেন্স স্কোর। কোয়ালিটি স্কোরটাকে রিলেভেন্স স্কোর বলে। তারপর হচ্ছে ইমপ্রেশন বুঝি? সবাই বুঝি ইমপ্রেশন? বুঝে না কে? ইমপ্রেশন দেখা হয় নাই? হ্যাঁ, ক্লিক আলাদা, ইমপ্রেশন আলাদা। আচ্ছা, আমি ভিডিওটা পর শেয়ার করে দিব না গ্রুপে। অ্যাড এক্সটেনশন কি জিনিস? এডিশনাল ইনফরমেশন দ্যাট ইউ ক্যান অ্যাড টু ইউর অ্যাডস সাচ এস ফোন নাম্বার, সাইট লিঙ্ক, রিভিউ অর প্রমোশন। ইউ ক্যান ইমপ্রুভ ইউর অ্যাডস ভিজিবিলিটি অ্যান্ড সিটিআর। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য বা ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমরা কিছু অ্যাড এক্সটেনশন করে দিই। অ্যাড এক্সটেনশন হচ্ছে এখানে কিছু অতিরিক্ত কিছু অ্যাড করে দেয় আর কি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড এক্সটেনশন। এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিলেটেড সব। কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, ব্রড ম্যাচ এটা কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ এটা কিওয়ার্ড রিলেটেড ব্যাপার। যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখন। অ্যাড গ্রুপ, এ কালেকশন অফ অ্যাডস উইদিন এ ক্যাম্পেইন, দ্য টার্গেট অফ এ সেট অফ রিলেটেড কিওয়ার্ড। একটা অ্যাড গ্রুপের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে যে একটা ক্যাম্পেইনের মাধ্যমে ইয়া করা হয়, এটা হচ্ছে অ্যাড গ্রুপ। আর ক্যাম্পেইন মানে তো একটা ক্যাম্পেইন, ঠিক আছে? একটা ফুল ক্যাম্পেইনটা হচ্ছে ক্যাম্পেইন। কনভার্সন ট্র্যাকিং, a tool that help you to track and action user that after interacting
with your ads such as purchase or form of submission. মানে আপনার কতগুলো পারচেস হলো বা ফর্ম সাবমিশন হলো বা কতগুলো ক্লিক আসলো সেটা ট্র্যাক করা আর কি, এটা টুলের মাধ্যমে। এটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন রেট, the percentage of user who complete a desired action like making a purchase after clicking on your ads. মানে হচ্ছে যে কনভার্সনটা তো অনেকভাবে কনভার্সন, মানে কেউ একদম ফাইনালি পারচেস করছে, এটা একটা কনভার্সন। ক্লিক করে পারচেস করছে বা ক্লিক করে অমুক পেজে গেছে, অমুক পেজ থেকে অমুক পেজে গেছে, প্রত্যেকটা স্টেজে কিন্তু কনভার্সন আছে। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। এটাও কিন্তু একটা ইমপ্রেশন থেকে ক্লিক কনভার্সন, ইমপ্রেশন থেকে ক্লিকে গেছে, এটাও কিন্তু একটা কনভার্সন, তাই না? আবার ক্লিক থেকে ওয়েবসাইটের আমাদের যে পারচেস প্রোডাক্টে ক্লিক করছে, এটাও কিন্তু একটা কনভার্সন। ফাইনালি পারচেস করে পেমেন্ট করছে, এটাও কিন্তু একটা কনভার্সন। কনভার্সন অনেক ধাপে ধাপে কনভার্সন আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কনভার্সনের যে মানে পার্সেন্টেজ, এটা হচ্ছে কনভার্সন রেট। ক্লিক থ্রু রেট, সিটিআর, যতগুলো ইমপ্রেশনের থাকে কি পরিমাণ ক্লিক আসছে সেটাই হচ্ছে সিটিআর বা ক্লিক থ্রু রেট, এটা তো সবাই বোঝার কথা। পোস্ট পার 1000 ইমপ্রেশন, এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে বা এডের ক্ষেত্রেও আছে, মানে আপনার হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রে পোস্ট পার 1000 ইমপ্রেশন, সিপিএম যেটা আর কি, মানে আপনার অ্যাডে কেউ ক্লিক করে নেই কিন্তু 1000 ভিউ হয়েছে, সেখান থেকে আপনি একটা পেমেন্ট, যারা অ্যাডসেন্সের সাইটের ওরা পেমেন্ট পাবে বা পেমেন্ট দেওয়া লাগবে। আমার প্রচুর ইমপ্রেশন হয়েছে কিন্তু কোনো কেউ ক্লিক করে নাই, তারপর কিন্তু 1000 পার হলে কিন্তু একটা পেমেন্ট দেওয়া লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে কোস্ট পার 1000 ইমপ্রেশন। কোস্ট পার ক্লিক মানে পার ক্লিক একটা কোস্ট, এটা হচ্ছে সিপিসি। কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর তো বললাম যেটা, যে মেট্রিক্স দ্যাট মেজার দ্য relevancy and quality of your keywords, ads and landing page. Its affect your ad rank and cost per click. কোয়ালিটি স্কোর কিসের উপর এফেক্ট করে? অ্যাড র্যাঙ্ক মানে অ্যাডের পজিশনের উপর এফেক্ট করে, এবং কোস্ট পার ক্লিক কত টাকা কাটা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করে এটা আপনার কি পরিমাণ টাকা কাটা যাবে আর আপনার পজিশনটা কোথায় হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? কোয়ালিটি স্কোরের উপরে। আর অ্যাড র্যাঙ্ক হচ্ছে যে অ্যাডের পজিশন, দ্য পজিশন অফ ইউর অ্যাড, দ্য সার্চ রেজাল্ট পেজ ডিটারমাইন্ড বাই ইউর বিট, the quality of your ads and the expected impact of ad extension. এটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক, মানে হচ্ছে অ্যাডের পজিশন, ঠিক আছে? আমরা যে কিছু কিছু কিওয়ার্ড দেখছি না, 10 নম্বর পর্যন্ত ইয়ে আছে, স্পন্সর্ড আছে, মানে এই অ্যাড র্যাঙ্ক আর কোয়ালিটি স্কোর মিলেই হচ্ছে আপনার অ্যাডের পজিশনটা নির্ধারণ হয়, ঠিক আছে? তো এগুলো আমরা কিন্তু এই গুগল সার্চ দিয়েই করতে পারবো। আপনারা সার্চ করেন, না বুঝেন বের করেন, বের করে চোখ বোলান, ঠিক আছে? যেন মাথায় ব্রেনে কাজ করে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? খাতায় লিখে রাখেন, কারণ যখন নেক্সট স্টেপে আগাবো তখন কিন্তু এগুলো নিয়ে কথা হবে না, কথা বলবো না এগুলো নিয়ে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ না, কিওয়ার্ড রিসার্চ একটা শুরু করে দিই, হয়ে গেল। স্টার্ট টিচিং গুগল অ্যাডস। শিওর। না, অ্যাড করাই থাকলো একটা কার্ড, আমরা মাল্টিপল কার্ড অ্যাড করতে পারি, পেমেন্ট অপশন অনেকগুলো দিতে পারি। যেমন একটা ক্যাম্পেইনে একটা করলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না আপনার হচ্ছে যে পেমেন্ট অনেকভাবে দেওয়া যায়, কমপ্লিট পেমেন্ট একবারে দেওয়া যায়, আবার শুধু অ্যাড রান করার জন্য যে আজকে যে অ্যাড রান করতে $20 যদি থাকে তাহলে কিন্তু অ্যাডটা নিয়ে নেবে। এবং আবার অ্যাডটা সব ধরেন যে আমি যে একটা রান করে দিলাম, এখন সাথে সাথে অ্যাড রান হয় না, আগে রিভিউ করে, ঠিক আছে? একটা রান হয়ে গেল, $5 থাকলে আপনার একটা রান হয়ে যাবে, তখন আপনার ইয়ে না হবে, কার্ডে পেমেন্ট না পাবে, তখন পেমেন্ট ডিক্লাইন করে দিবে, আপনাকে মেসেজ দিবে যে আপনার পেমেন্ট ডিক্লাইন হয়েছে, খরচ যাচ্ছে, আপনার কার্ড ডিক্লাইন করছে, তখন একটা কিছু সাময়িকের জন্য পুশ হয়ে থাকবে, ঠিক আছে? এরকম আর কি। সামান্য ডলার থাকলেও আপনি কার্ড অ্যাডটা কিন্তু রান হবে, পরে ওটা ডিউ দেখা যাবে, ঠিক আছে? যদি কোনো কার্ডে খরচ বেশি হয়ে যায় ওটা ডিউ দেখা যাবে, ডিউটা পরে কিন্তু নতুন কার্ডের ক্ষেত্রে। আর যখন আপনি দেখা যায় অনেকগুলো অ্যাড রান করাচ্ছেন, অনেকগুলো অ্যাড রান করালে আপনাকে কিন্তু কিছু ক্রেডিট দিবে গুগল বা ফেসবুক। আগে যেটা হয়তো 15 সালের কথা বলি, ফেসবুকে ফ্রিতে $100 পর্যন্ত অ্যাড চালানো যেত, মানে আপনি কার্ড অ্যাড করছেন আর বিলটা কাটতো মাস শেষে। হ্যাঁ, পোস্টপেড সিস্টেম ছিল, পরে এখন প্রিপেড সিস্টেম করছে, আপনি যত ডলার অ্যাড চালাবেন তত ডলার আপনাকে পেমেন্ট নিয়ে নিচ্ছে আগেই, প্রিপেড। আগে পোস্টপেড সিস্টেম, এতে করে কি হতো, লোকজন প্রচুর এভাবে ফেসবুকে লস হয়েছে, হ্যাঁ বাঙালি, হ্যাঁ প্রচুর লস হয়েছে, তখন হচ্ছে যে আর ওটা সিস্টেম বন্ধ করে দিচ্ছে, আর তখন ইয়া দেয় না, মানে
পোস্টপেড সিস্টেম আর নাই। হ্যাঁ, আমাদের তো ধরেন এই যে পেওনিয়ার মাস্টার কার্ড, এটা আমরা কি পরিমাণে অ্যাবিউজ করছি, এটা হচ্ছে যে এই সাপোর্টটা আমরা এখন করতেছি, আমাদের অনেকেরই কিন্তু এখন প্রয়োজন, কিন্তু আমরা পাচ্ছি না। আগে কিন্তু কার্ড অ্যাপ্লাই করলে দিয়ে দিত। হ্যাঁ, এবং মজার বিষয় হচ্ছে যে এই ধরেন যে অনেকগুলো ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রতিষ্ঠান ছিল, এরা কি করতো, এরা বলছে যে ফ্রি মাস্টার কার্ড, ট্রেনিংয়ে ভর্তি হলে মাস্টার কার্ড ফ্রি, কারণ মাস্টার কার্ড অ্যাপ্লাই করলে দিয়ে দেয়। কিন্তু এখন রুল করছে কি, আপনি কোথাও থেকে $100 ইনকাম করবেন, ইনকাম করার পর ধরেন যে ফাইবার ইনকাম করছেন, ফাইবার থেকে গিয়ে আপনাকে কার্ড অর্ডার করতে হবে। এখন এটা করছে, আগে কিন্তু আপনি চাইলেই কার্ড অ্যাপ্লাই করতে পারতেন, অ্যাপ্লাই করলে কার্ড আপনাকে দিয়ে যেত, কার্ড পরে অ্যাক্টিভ করতেন, পরে অ্যাক্টিভ করার জন্য ওই $100 কার্ডে লোড করতে হতো, সেটা অবশ্যই মার্কেট প্লেস থাকে। হ্যাঁ, তো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কার্ড আসতেছে, বছর শেষে দেখা যাচ্ছে অ্যাক্টিভ হচ্ছে না একটাও। একটা কার্ডে, একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডের তো খরচ আছে, তাই না? একটা মাস্টার কার্ডে তো খরচ আছে, আপনার ইয়ারলি ওরা $29 ফি নেয়, এবং কোনো ট্রানজাকশন ফি নেই, মানে পেওনিয়ার কোনো ট্রানজাকশন ফি কাটতো না, এবং সর্বনিম্ন $20 পর্যন্ত ট্রানজাকশন করা যাইতো। এখন সেটা লিমিট করছে $50 নিচে ট্রানজাকশন করা যায় না, বিভিন্ন পারপাসে ফি আছে। তো হচ্ছে যে মেনলি এখন ফি নেয় $29 ইয়ারলি ফি নেয়। হ্যাঁ, আপনি যে কার্ড ইউজ করেন, আপনি কার্ড না নেন, এমনি ভার্চুয়াল কার্ড আছে আপনার, মানে হচ্ছে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন। কি লাগে, কার্ডের নাম্বার লাগে, সিসিবি নাম্বার লাগে, আর ডেটটা লাগে। ডেট হলে আপনি এখানে পারচেস করতে পারবেন, এখান থেকে পেমেন্ট দিতে পারবেন। আর ফিজিক্যাল কার্ড হলে যেটা সুবিধা, আপনি বাংলাদেশের এটিএম বুথ থেকে, যেগুলো হচ্ছে যে ভিসা কার্ড সাপোর্ট করে, এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। আপনার কার্ডে আছে $, আপনি তুলতেছেন টাকা, সেক্ষেত্রে আপনার ফিটা একটু বেশি নেয়, ধরেন যে পার ট্রানজেকশনে নেই হচ্ছে যে $3 করে, আর এক্সচেঞ্জ রেট যা আছে তাই। ঠিক আছে, এটা একটা বড় ধরেন যে আপনি বেশি টাকা যখন তুলবেন তখন ঠিক আছে, ধরেন যে একবার $1 লাখ টাকা তুললেন, $3 কোনো বড় ইস্যু না। এটা সব থেকে কাজে লাগে বাইরে গেলে। আপনি ইন্ডিয়া থেকে রুপি তুলতে পারবেন, হ্যাঁ, মালয়েশিয়া গিয়ে রিঙ্গিত তুলতে পারবেন, সৌদি আরবে গিয়ে রিয়েল তুলতে পারবেন, কার্ডে লোড করে নিয়ে গেলে এই সুবিধা। যে দেশে যাবেন ওই দেশের কারেন্সি আপনাকে তুলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আগে ছিল হচ্ছে যে তুমি পেওনিয়ার থেকে পেওনিয়ারের ট্রানজাকশন নিতে পারতা, বাট এখন হচ্ছে যে একটা লিমিট করে দিছে, ধরো যে 80% ট্রানজাকশন তোমার আর্নিং হওয়া, মার্কেট প্লেস থেকে বা পেমেন্ট হওয়া লাগবে, বা কেউ বিদেশ থেকে পে করছে, বা তোমার পেপাল থেকে কেউ পে করছে, এটা তুমি একটা ইনভয়েস পাঠালা, ইনভয়েস ও অ্যাকসেপ্ট করে তোমাকে টাকাটা দিয়ে দিল। আর আমরা যদি পিয়ার টু পিয়ার ট্রানজাকশন করি, এটাকে পেওনিয়ার টু পেওনিয়ার, বা ওই অ্যাকাউন্ট, ওই সেম অ্যাকাউন্টের ট্রানজাকশন, এটা এখন অনেকটা রেস্ট্রিক্টেড। তুমি যদি মানে $1,000-2,000 আর্ন করো, সেক্ষেত্রে $50-100-200 তোমার হচ্ছে যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবা। ঠিক আছে, এটা আগে করা যেত। হ্যাঁ, এখন খুবই যত দিন যাচ্ছে তত। এই কার্ডে ক্রিপ্টোর এক্সচেঞ্জার টাকা সম্ভবত হয় না। 2017 সালে তোমার হচ্ছে যে মানি বুকার্সের নাম শুনছে কেউ? নাম শোনা নাই। মানি বুকার ছিল আগে, এটা সম্ভবত 12-13 সালের দিকে মানি বুকার্স নাম চেঞ্জ করে হয়েছে স্ক্রিল। কি স্ক্রিলটা আবার ভার্চুয়াল কার্ড দিত, ভার্চুয়াল কার্ডও দিত, ফিজিক্যাল কার্ডও দিত। হ্যাঁ, ওটা এখন স্ক্রিল। তো স্ক্রিল থেকে পেওনিয়ারে টাকা ট্রান্সফার করা যেত, পেওনিয়ার টু স্ক্রিল, স্ক্রিল টু পেওনিয়ার। তো এটার থেকে মানে স্ক্রিলে পেমেন্ট নেওয়া যেত, এবং আপওয়ার্কের পেমেন্টও স্ক্রিলে নেওয়া যেত। তো যেটা উঠছে স্ক্রিল, আরটা আসলে নেটলার, নাম শুনছেন কেউ? নেটলার। তো এই নেটলার এবং স্ক্রিলের বিরুদ্ধে যে অভিযোগ, এরা হচ্ছে যে ব্যাটিং সাইটে পেমেন্ট অ্যালাউ করে। যে ব্যাটিং সাইটগুলো আছে এগুলোতে পেমেন্ট অ্যালাউ করার কারণে আপওয়ার্ক তাদের সাথে বিচ্ছিন্ন করে আর কি। হ্যাঁ, তাদেরকে দিতে দেয় না, আপনার হচ্ছে যে পেমেন্ট তাদের মাধ্যমে আপওয়ার্ক নিতে দেয় না। আপনার এমনি স্ক্রিল অ্যাকাউন্ট থাকলে অন্য কেউ স্ক্রিল থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে, না আপওয়ার্ক বা ফাইবার এগুলো থেকে আপনি টাকা উইথড্র দিতে পারবেন না, আগে দেওয়া যেত। তো এদের বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো উঠছে, তখন হচ্ছে যে এগুলা আপনার কি করছে, ওদের সাথে চুক্তি বাতিল করছে। তখন আর নেটলার স্ক্রিলার বাংলাদেশে অলরেডি পাওয়া যায় না, এবং পেওনিয়ার ওদের সাথে চুক্তি বাতিল করছে, পেওনিয়ার থেকে নেটলার টাকা দেওয়া যেত, ওটা কিন্তু এখনো দেওয়া যায় না। 17 সালের পর থেকে সম্ভবত পেপালও নেওয়া যেত, পেপাল থেকে টাকা পেওনিয়ারে নেওয়া যেত, পেওনিয়ারে সেন্ড করা যেত, মানে পেপালের যে মাস্টার কার্ড থেকে টাকা পেওনিয়ারে সেন্ড করা যেত। 17 সালের পর থেকে ওটা বন্ধ। ঠিক আছে, এই আর কি। এখন যেটা জনপ্রিয় আছে স্ট্রাইপ আছে,
আরও কিছু কিছু পেমেন্ট মেথড আছে যেগুলো মোটামুটি জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে একটাও এলাও না, ঠিক আছে। আচ্ছা, এটা যেটা ব্যাপার হচ্ছে যে ওই ব্যাংক ভিসা কার্ড সাপোর্ট করে না, যেটা হচ্ছে বলে যে ডুয়েল কারেন্সি কার্ড। আমার নর্মালি যে অনেকে ডাচ বাংলার কার্ড আছে না, এটা একদম লোকাল। ডাচ বাংলার যে কার্ডটা একদম লোকাল কার্ড, ডাচ বাংলার ভিসা কার্ডও আছে। তারপরে কিছু কিছু যেমন সিটি বা ব্র্যাক ব্যাংক, এদের কার্ডটা হচ্ছে, এদের ডেবিট কার্ডটাই হচ্ছে ভিসা কার্ড, কিন্তু ডুয়েল কারেন্সি না। ডেবিট কার্ডটা হচ্ছে ভিসা কার্ড, মানে এটা যে কোনো বুথ থেকে টাকা তোলা যাবে যেগুলো ভিসা সাপোর্ট করে। আবার কিছু যেগুলো ডুয়েল কারেন্সি কার্ড, সেটার জন্য আপনার ডলার লট করে নিতে হয়। 5,000 যারা বিদেশে যায়, হ্যাঁ, তখন ওরা হচ্ছে ডলার লট করে নেয়, ওইটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড করেন, সেখানে আপনার পাসপোর্ট লাগে। পাসপোর্ট দেখায় আপনাকে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে এবং ডলার আপনাকে লোড করে নিয়ে আপনি ডলার এখানে পেমেন্ট দিতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে। আচ্ছা, ব্যাংকে যাইতে হবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট লাগে, যাই হচ্ছে কত ডলার ইনভেস্ট করবেন সেটা হচ্ছে যে আপনাকে ইয়ে লাগবে। মাঝখানে যেটা হচ্ছে যে লাস্ট 2 বছরে হচ্ছে ডলার ক্রাইসিস থাকার কারণে ডলার ইনভেস্ট করতে দিত না আর কি, ঠিক আছে। সামনে হয়তো যখন ডলার অ্যাভেলেবেল হবে তখন হয়তো এটা করতে দিবে, ঠিক আছে। আমরা যাদের ধরেন যে পেউনিয়ার তো সবাই তো ফ্রিল্যান্সার না, কিন্তু অনলাইন তো বিজনেস আছে, লোকের অ্যাড চালাইতে হয়, তো সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সামনে যদি আসে আপনাদের হচ্ছে যে পেপাল যদি নিয়ে আসতে পারে বা স্ট্রাইপ বা যে কোনো একটা এরকম ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, সেক্ষেত্রে পেমেন্ট দেওয়া খুব সোজা হবে। সেই পেমেন্টে মূলত ধরেন যে 2009 সাল থেকে আমাদের ঝুলে রাখছে। কি এরা সবাই যে ইয়ার মাধ্যমে দেয় কার্ড, পেউনিয়ার কার্ড, মানে হিউজ পরিমাণে ফ্রিল্যান্সাররা তো ডলারটা পেউনিয়ারের উদ্যোগ নেয়, নিয়ে পেউনিয়ার থেকে সেল করে দেয়, পেউনিয়ার থেকে অন্য অ্যাকাউন্টে দিয়ে দেয়, ওরা হচ্ছে অ্যাড চালায়, ঠিক আছে, এরকম করে। অথবা অনেকেরই হচ্ছে যে বাইরে আত্মীয় স্বজন আছে, ওরা তাদের অ্যাকাউন্টে চালায়। যেমন আমার ভাইরা ইয়াতে আছে, আপনার হচ্ছে যে দুবাইতে আছে, ওর এর নাম দিয়ে আমি পেউনিয়ার পেপাল খুলছি, ওখানে পেমেন্ট নেই, ওখানে পেমেন্ট দেওয়া যায় আবার ওই অ্যাকাউন্ট দিয়ে, ওর অ্যাকাউন্টে আমি ইউজ করি, ঠিক আছে। ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ওর একটা ফিজিক্যাল অ্যাড্রেস ওইটা দিতে হবে, দিয়ে অ্যাড করতে হবে, ওইটা আমি চালাতে পারতেছি। এরকম কম বেশি সবারই আত্মীয় স্বজন আছে বাইরে, ঠিক আছে। যার নাই তারা যে এইভাবে ম্যানেজ করে নেয়, হ্যাঁ, ম্যানেজ করে নেয়। হ্যাঁ, আমরা হচ্ছে যে ধরেন আপনি ডোমিনোস্টিক কেনার জন্য, আপনি যদি ডোমিনোস্টিক নিজে কিনতে না পারেন, বাংলাদেশে কিছু ভেন্ডর আছে, মানে একজন হোস্ট, ওদেরকে আপনি বিকাশে পে করে দিলে ওরা কিন্তু ডোমেন কিনে দিতে পারবে। থার্ড পার্টির, হ্যাঁ, থার্ড পার্টির অভাব নাই, প্রচুর থার্ড পার্টি আছে। হ্যাঁ, এই যে ফেসবুক অ্যাডের কথাই বলে বা গুগল অ্যাডের কথাই বলে, আমার একটা যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমি হাজার হাজার ক্যাম্পেইন রান করতে পারবো একটা অ্যাকাউন্ট থেকে, অনেককে আবার পারমিশনও দিতে পারবো। পেমেন্ট গেটও একটাই, ঠিক আছে, পেমেন্ট গেটও একটাই। বলে আমার এখান থেকে একটা আমি দিয়ে দিলাম, অ্যাড তো আর সবাই অ্যাড এক্সপার্ট তো সবাই না, একটা কোম্পানিতে একজন অ্যাড এক্সপার্ট হলেই হলো, সে মনে করে যে কোম্পানি যত ধরনের অ্যাড আছে সে চালাবে, তাই না, এত তো দরকার নেই। আর কোম্পানি, যার কোম্পানি আছে তার ডুয়েল কারেন্সি কার্ডও আছে, তার সবই আছে, পেমেন্ট গেটওয়েও আছে, ঠিক আছে। আমাদের প্রান্তিক লেভেলের যারা আমরা মানে ক্ষুদ্র উদ্যোক্তা বা হচ্ছে যে ফ্রিল্যান্সার, এদের জন্য যেটা আমরা এই যে বন্ধু বান্ধবের কাছে ধার করে নিয়েছি, আর আমরা তো মোটামুটি যারা ফ্রিল্যান্সার তাদের সবাই তো কার্ড আছেই। কার্ডটা মূলত আপনার যদি ফাইভার বা আপওয়ার্কের অ্যাকাউন্ট থাকে বা কোথা থেকে পেমেন্ট নেওয়ার যদি পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কার্ডটা নিতে পারেন। কোথায় ছিলাম আমরা এগুলো একটু ভালো করে দিই। আচ্ছা, আমি যেদিকে যেতে যাচ্ছি, টাইপস অফ অ্যাড, বেনিফিটস, এগুলো আপনি পড়বেন। হ্যাঁ, গেটিং স্টার্টেড উইথ অ্যাড, ক্রিয়েট অ্যাড, ডিফাইন অ্যাড, ক্যাম্পেইন গোল, এই সেই এটুকু আপডেট করছি, এটুকু পড়াইলাম আজকে। মেইন যেটা হচ্ছে আমাদের করতে হবে, কি বলে যে কিওয়ার্ড রিসার্চটা, তাই না। সাবমিট করলাম এভাবে। আচ্ছা, ইউনাইটেড স্টেটস ফোন নাম্বার দিতে বলছে, এটা হচ্ছে অ্যাড এক্সটেনশন, তাহলে ফোনে কল আসবে, ঠিক আছে। টেক্সট ইনফরমেশন দেওয়া লাগবে, অনেক কিছু। তো এটা তো পেমেন্ট গেটে তো আমরা অ্যাড করতেছি না, তাই না। আমরা গুগল অ্যাডসে যাই, এটা ক্যাম্পেইনটা ক্যান্সেল করি, ব্যাক করি। নিউ ক্যাম্পেইন, আজকে শেষ করে দিই এখানে।
আচ্ছা, সম্ভব হলে আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাই দেবো যে অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সেখান থেকে আমি যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব, নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করলে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে আর কিছু টপিকস, ওই রিলেটেড কিছু টপিক্সের মোটা থেকে কিছু টপিক্স দিলে কিওয়ার্ড সাজেস্ট করে, ওখান থেকে কিওয়ার্ডগুলো চুজ করতে হবে। ঠিক আছে, কাকুর অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে কিনা একটু দেখে নিই। সাইন ইন। হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট করা আছে। এখান থেকে আমরা এই যে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার, new campaign, your account is not active, account active now, your ads running because account has been cancelled. আচ্ছা, your ads are not running, account cancelled, reactive করার জন্য account add করা যায়। এই যে what was the campaign objective, ক্যাম্পেইনের কি অবজেক্টিভ কি হতে পারে? সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, লোকাল স্টোর ভিজিট অর প্রমোশন, অথবা ক্রিয়েট অ্যান্ড ক্যাম্পেইন উইদাউট গোল গাইডলাইন্স। এই গোলের গাইডলাইন্স বাদেও নতুন করে আমরা হচ্ছে যে আদার্স বা অন্যান্য যেটা বলি আর কি, অন্যান্য দিয়ে আমরা হচ্ছে এটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এটা আমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখি। চুজ ইউর অবজেক্টিভস, এটা হচ্ছে আমাদের অ্যাডের অবজেক্টিভস। ঠিক আছে, সেভ করে রাখলাম। ধরেন যে আমি সেলসে একটা ইয়ে করলাম, ক্রিয়েট করলাম, পারচেস অ্যাকাউন্ট ডিফল্ট অ্যাকশন কন্টিনিউ। আচ্ছা, নিচে যেগুলো আসতেছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, কি টাইপের ক্যাম্পেইন হবে আমাদের, কি কি টাইপের ক্যাম্পেইন অপশন আছে? সার্চ সেট, মানে এটা গুগল সার্চে দেখাবো, যেটা আমরা গুগল সার্চে দেখাইছি তাই না, সার্চ সেট। এটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, মানে হচ্ছে এটা বোথ সার্চও দেখাবে আবার ডিসপ্লেও দেখাবে। আর শুধু ডিসপ্লে বলতে ধরুন প্রথম আলো ওয়েবসাইটে যেমন অ্যাডের ব্যানার দেখায়, এটা হচ্ছে ডিসপ্লে। শপিং অ্যাড বলতে গুগল শপিং, গুগল সার্চ করার পর যেটা কোনো কিছু মানে পারচেজিং প্রোডাক্ট বা পারচেজিং কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেরকম একটা শপিংয়ের অপশন আসে না, দেখছেন গুগলে কখনো? এই ধরেন যে লেডিস উইন্টার শুজ, লেডিস উইন্টার শুজ ফর সেল দিয়ে সার্চ দিলে এই যে শপিং রেজাল্ট আসতেছে, অ্যামাজনের ডাইরেক্ট লিঙ্ক আসতেছে। হ্যাঁ, এটা অ্যামাজন শপিং না, কাকু এটা আবার ইয়ে করছে, এটা না, আমার এখান থেকে সার্চ দিই সেলস বুস্ট সেল ইউকে। এই দেখেন কেনাকাটার পোস্ট দিলে সব স্পন্সর পাওয়া যায়, এবং শপিং গুগল শপিং এর ইয়ে আসতেছে না। হ্যাঁ, এটাতে গুগল শপিং এর অ্যাড দেওয়া নেই, মানে গুগলের নিজস্ব একটা ফিচার আসে আর কি, শপিং ফিচার আসে মাঝখানে। হ্যাঁ, গুগল শপিং অ্যাডস, এটা যদি আমি ইমেজ সার্চ দিই গুগল শপিং অ্যাডসটা কেমন, এই যে এই জিনিসটা শুরুতেই কিছু ফিচার স্নিপেট, যেমন এরকম একটা অপশন আসে, শপ ফর বাই জর্ডান স্ন্যাক্স অন গুগল। ঠিক আছে, এরকম একটা ফিচার অপশন আসে সেলসের জন্য, অনেক ওয়েবসাইটের লিস্ট আসে। এটি হচ্ছে গুগলের শপিং, বুঝা গেছে? ফিচার স্নিপেটের মতো এরকম ফিচার স্নিপেটের মতো অপশন আসে, এটা হচ্ছে গুগল শপিং। তারপর এখানে কোথায় গেলাম? আচ্ছা, শপিং। আর ভিডিও অ্যাডস তো বুঝলাম, এটা ইউটিউবে অ্যাডস। আরটা হচ্ছে কি ডারমেন্ট জেন, এটা নতুন আসছে, ড্রাইভ ডারমেন্ট অ্যান্ড কনভার্সন অন ইউটিউব, ডিসকভার অ্যান্ড জিমেইল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস। এটা জিমেইলে দেখাবে, ইউটিউবে দেখাবে। হ্যাঁ, এটা আর কি। এখানে আমরা কি সেট করে দেবো? আমাদের সার্চ চ্যাট। ঠিক আছে, আমরা মূলত সার্চ চ্যাটটা ইয়ে করতে যাচ্ছি, যে কন্টিনিউ। আমাদের সিলেক্ট দ্য ওয়ে ইউ লাইক টু রিচ ইউর গোল, ওয়েবসাইট ভিজিট, ফোন কল অর স্টোর ভিজিট। আমরা কি দিব? ওয়েবসাইট ভিজিট, ফোন কলও দিতে পারি, তাহলে বিজনেস ওয়েবসাইটের ইয়াটা দিতে হবে আমাদের।
এটা কি হয়ে গেছে? Pomerian Pops এটা কি? ওয়েবসাইটে লিংকটা কপি। ওয়েবসাইটটাই না, এরকম একটা যদি আমরা হচ্ছে যে দিই, একটা ওয়েবসাইট নেই, অন্য কারো একটা ওয়েবসাইট নেই, এই ধরেন এটাই নিলাম, কপি করে এখানে বসাইলাম বিজনেস ওয়েবসাইটের লিঙ্কটা। ক্যাম্পেইন এটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ, কারণ ধরেন এটাই নাম দিলাম বাই পার্মানেন্ট পপস। ওয়েবসাইটের নামে সাধারণত ক্যাম্পেইন নাম দিলে বুঝতে সুবিধা হবে। কন্টিনিউ। কনভার্সন ভ্যালু, আদার অপটিমাইজেশন, ক্লিক নাকি ইমপ্রেশন শেয়ার, ঠিক আছে। আমি তো ক্লিক দিয়ে দিলাম, ঠিক আছে। সেট এ ম্যাক্সিমাম কোস্ট পার ক্লিক, বিড লিমিট, সর্বোচ্চ বিড লিমিট কত, মানে হচ্ছে যে এটার উপর ডিপেন্ড করবে আমার অ্যাডের পজিশনটা। আমি যদি $10 দিয়ে রাখি, হ্যাঁ, কিছু ক্ষেত্রে পজিশন অনুযায়ী আমার এটা কোনো কম বেশি কাটবে। আমার যদি একদম ফার্স্ট পজিশনে যায় তাহলে বেশি কাটবে, আর যদি সেকেন্ড থার্ড পজিশনে বা সেকেন্ড থার্ড এদিকে যায় সেক্ষেত্রে কম কাটবে। সেটা আপনার কোয়ালিটি স্কোর আর এই বিড লিমিট মিলে অ্যাড র্যাঙ্কটা আমার শো করাবে। অ্যাড র্যাঙ্ক বলতে অ্যাডের পজিশনটা দেখাবে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি করে নিবে আর কি। নেক্সট করি। কোথায় অ্যাডগুলো দেখাবে, সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক দুইটা দিয়ে দেখাতে হবে। দেখা অল কান্ট্রিজ নাকি বাংলাদেশ, এই লোকেশন সেখানে সিলেক্ট করে দিতে হবে। এন্টার অ্যানাদার লোকেশন দিয়ে এখানে লোকেশন সিলেক্ট করে দিতে হবে। কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। ব্রড মেস কিওয়ার্ড নাকি, আচ্ছা, ব্রড মেস বলতে ওই কিওয়ার্ড এবং ও রিলেটেড যা আছে আর কি। ধরেন পমেরিয়ান পাপস হচ্ছে একটা পাপসের একটা নির্দিষ্ট আপনার ক্যাটাগরি বা হচ্ছে নির্দিষ্ট একটা ব্রিড। পাপসে তো অনেকগুলো ব্রিড আছে, সব ধরনের ব্রিডের যদি ধরেন যে পাপস বলতে যাই তাহলে সব ধরনের ব্রিড চলে আসবে এখানে, ঠিক আছে। তো ব্রডমেস এর রিলেটেড যেটা ব্রডমেস করে সেটা, আর শর্ট মেস হচ্ছে শুধু এক্সাক্ট মেস হচ্ছে যেটা শুধু ওই পমেরিয়ান পাপস রিলেটেড যা আসবে এগুলি। এক্সাক্ট মেস দিলে মোটামুটি অ্যাডটা ন্যারো ডাউন হয়ে গেল, আর ব্রডমেস দিলে আমার অ্যাডের উপর ডিপেন্ড করে আমি কত টাকা কী পরিমাণ, আমি যদি ব্র্যান্ডও করতে সাথে সেক্ষেত্রে আমরা ব্রডমেস দিব। আমরা শুধু মানে স্পেসিফিক্যালি ওই ইয়াটাই থাকে আমার কাছে, ওই ব্রিডটাই আছে আমার ওয়েবসাইটে সেল করার মতো, সেক্ষেত্রে আমি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করব। আর যদি আমার ওই রিলেটেড বিশাল বড় ফার্ম থাকে, অনেকগুলো ব্রিড থাকে, সেক্ষেত্রে আমি ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করব, ঠিক আছে। জেনারেট কিওয়ার্ড, আচ্ছা, অলরেডি কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করে ফেলছে, হ্যাঁ। এন্টার প্রোডাক্ট ও সার্ভিস, হ্যাঁ, পমেরিয়ান পাপস, এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করলাম। এখন এখানে ওই যে অ্যাড এক্সটেনশন দিতে হবে, কি আমি বসাবো, ফাইনাল ইউআরএল কি হবে, আমার এখানে অ্যাডে কি দেখাবে সেটা আমরা এখান থেকে লিখলেই এটা দেখাবে, ঠিক আছে। হেডলাইন দিতে হবে, হেডলাইন 1 2, মানে আমি অনেকগুলো হেডলাইন দিতে পারি, অনেকগুলো ডিসক্রিপশন দিতে পারি। সেই ক্ষেত্রে এক রকম অ্যাড, তারপর সাইড লিঙ্ক অ্যাড করে দিতে পারি, সেইভাবে কিন্তু অ্যাডগুলো শো করাবে। দিয়ে আমি নেক্সট করে আমি হচ্ছে আজকে আপাতত আর গেলাম না, এখানে আমি রাখতে যাচ্ছি। আমাদের এখন কিওয়ার্ড পিকিং মানে কিওয়ার্ড সিলেকশনের যে ব্যাপারটা সেটা আমাদেরকে এখন শিখতে হবে, ঠিক আছে। সেটা কোত্থেকে শিখবো, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই অ্যাডসেরই আমি একটু গুগল করে যাই। কিওয়ার্ড প্ল্যানার, অ্যাডস বুস্ট ট্রাফিক সেলস গ্রো, ইয়েটা চেঞ্জ হয়ে গেছে আপনার হচ্ছে যে, আচ্ছা এর মাঝখানে বলে নিই, এই যে আমাদের গুগল অ্যাডসের যে মেনু পরিচিতি, ড্যাশবোর্ড পরিচিতি, এটা কিন্তু আমাদের জানা লাগবে। ড্যাশবোর্ডে কী থাকে, ক্রিয়েট ক্যাম্পেইন, তারপরে ক্যাম্পেইন গোলস, টুলস,
টুলসগুলো জানতে হবে, এক এক টুলের কী কাজ, বিলিংয়ের এগুলো জানতে হবে, তারপর অ্যাডমিন, আমি কাকে কাকে পারমিশন দিব, এটা ঠিক আছে। এটা কোথায়? এই দেন 1 বছর অ্যাড চালাইনি আমি, হচ্ছে ইয়াটা খুঁজেই পাচ্ছি না, কিওয়ার্ড প্ল্যানারটা খুঁজেই পাচ্ছি না। এই যে প্ল্যানিং এর এখানে আসে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। এখানে হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এখান থেকে আমরা সামনের দিন কিওয়ার্ড বের করা শিখবো। জাস্ট ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা আমাকে একটা ইয়া দিতে হবে, স্টার্ট উইথ কিওয়ার্ড, একটা টপিক্স দিতে হবে আর কি। এই টপিক্স অনুযায়ী আমরা ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইট দিলে গেট রেজাল্ট আমাকে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড সাজেস্ট করবো, সেখান থেকে আমি কিছু কিওয়ার্ড পিক করব, কিছু কিওয়ার্ড বাদ দিব, কিছু কিওয়ার্ড ধরে রাখবো, ঠিক আছে। ওইটার উপর তখন অ্যাডটা আমি চালাবো, সেটার উপর বেস করে তখন অ্যাডগুলো শো করবে, ঠিক আছে। আর এমনি জেনারেল কিওয়ার্ড রিসার্চ মানে আপনার হচ্ছে যে ইয়ার জন্য, এমনি অর্গানিক এসইওর জন্য যে কিওয়ার্ড রিসার্চ, এটা শিখতে মানে এটা যার কোনো জানা থাকে সেক্ষেত্রে সে কিন্তু এখানে দ্রুত বুঝতে পারবে, ঠিক আছে। ওখানে কিন্তু আমরা সব ধরনের কিওয়ার্ডই শেখাই, আর এখানে শুধু ই কমার্স কিওয়ার্ড নিয়ে কাজ হবে, ঠিক আছে। অ্যাড সাধারণত কী দেয়, ই কমার্স সাইটগুলি, আর ওখানে সব ধরনের কিওয়ার্ড নিয়ে কথা আলোচনা হয়, ঠিক আছে। ওখানে সব ধরনের টুল নিয়েও আলোচনা হয়, আর এখানে শুধুমাত্র কী নিয়ে আলোচনা করা হবে, আপনার ই কমার্স রিলেটেড কিওয়ার্ড বা বাইং টাইপ কিওয়ার্ড নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার টিউটোরিয়াল লিখে গুগলে সার্চ দিবেন, হাউ টু ইউজ গুগল প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার বাংলা ভিডিও টিউটোরিয়াল, এটা লিখে গুগলে ইউটিউবে সার্চ দিবেন, দিয়ে টিউটোরিয়ালগুলো একটু দেখার চেষ্টা করবে কীভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে, ঠিক আছে। আজকে এখানে রাখছি আর কি।